প্রেজেন্ট লিখো। তিনটা পাচ্ছি আমরা এখন। ইয়েটা গেল তো। হ্যালো হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম। ভাই এত কষ্ট করে খুলছি, তোমাদের ডাক দিলেও শোনো না, আওয়াজ করো না। এটাই তো অনেকক্ষণ ধরে ট্রাই করে করলাম। তোমাদের আমি যে 3 নম্বর চ্যাপ্টারটা মানে থার্ড লেকচারে পুরো করি নাই, ট্রান্সপোর্টেশন প্ল্যানিং কনসেপ্ট। এটা গত ক্লাসে আমরা মনে হয় শুরু করেছিলাম। তা কতটুক পর্যন্ত আগাইছিলাম একটু দেখো। এগুলো তো আমরা বলেছি, হাইওয়ে প্ল্যানিং কি, অবজেক্টিভ কি, তারপর নিড কি, নিড ফর প্ল্যানিং 4টা পয়েন্টে বলেছিলাম। লস্ট গ্রাউন্ড ডিমান্ড, রিপ্লেসমেন্ট, এক্সপানশন, ইনক্রিজিং কোয়ালিটি অফ সার্ভিস, এগুলোর একটু একটু ব্যাখ্যা দেওয়া আছে। আমি বলেছিলাম কান্নার বই থেকে তোমরা পড়ে নিও। এভাবে হয়তো পুরো ক্লিয়ার পয়েন্ট বেসিস পাবে না, আরেকটু অন্যভাবে পাবে। যাই হোক, এখন এগুলো আমি পড়িয়েছি না গত ক্লাসে তোমাদের? জি স্যার, পড়াইছেন। হ্যাঁ, প্ল্যানিং সার্ভে দুইটা অংশে ভাগ। প্রথমটা হচ্ছে ফিল্ড সার্ভে, যাকে বলা হয় ফ্যাক্ট ফাইন্ডিং সার্ভে। তারপরটা আছে ওয়ার্ক, মানে অফিস ওয়ার্ক। সেই জন্য মাস্টার প্ল্যানটা প্রথম অংশ হচ্ছে ডাটা কালেকশন, যার নাম বলেছি ফ্যাক্ট ফাইন্ডিং সার্ভে। ফ্যাক্ট ফাইন্ডিং সার্ভে মানে কি, ওই যে ফর অ্যাসেসিং দ্য রোড লেন্থ, ওই যে ফার্স্ট অংশ অ্যাসেসিং দ্য রোড লেন্থ, যেটা করতে গেলে সার্ভে করতে হবে। এই যে ফিল্ড সার্ভে আর টু বি ক্যারিড আউট টু কালেক্ট দ্য required for determining the length of the road system. The field survey thus required for the collecting the factual data. Factual data মানে বাস্তবিক ডাটাগুলো সংগ্রহ করাটাকে প্ল্যানিং সার্ভে বা ফ্যাক্ট ফাইন্ডিং সার্ভে বলা হয়। তো ফ্যাক্ট ফাইন্ডিং সার্ভে হচ্ছে 4 ধরনের। সেগুলো আমরা বলেছিলাম ইকোনমিক স্টাডিজ, ফাইন্যান্সিয়াল স্টাডিজ, ট্রাফিক এন্ড রোড ইউজ স্টাডিজ, ইঞ্জিনিয়ারিং স্টাডিজ। এগুলো পয়েন্টগুলো বলেছি। এরপরে আমরা গিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং স্টাডিজ, তারপরে প্রিপারেশন অফ প্ল্যানও পড়াইছি। 4টা প্ল্যান রেডি করতে হবে, ওই ডাটাগুলো অফিসে এনে প্ল্যান রেডি করতে হবে। কোন কোন রেসপেক্টে, অল ডিটেইলস, কোন জায়গায় কি আছে, এক্সিস্টিং রোড নেটওয়ার্ক, টপোগ্রাফি, কোন জায়গায় পপুলেশন কত, এগুলো ধরে আগাতে হবে। তারপর ফাইনালি আরেকটা হচ্ছে পপুলেশন, অনলি পপুলেশনের উপর। আরেকটা হচ্ছে প্রোডাক্টিভিটির উপর। প্রোডাক্টিভিটি কি জিনিস বলেছিলাম মনে আছে? প্রোডাক্টিভিটি কি মানে প্রোডাক্ট, এগ্রিকালচারাল প্রোডাক্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, তারপর র ম্যাটেরিয়াল প্রোডাক্ট, এই সমস্ত প্রোডাক্ট গুলোকে বলা হয় প্রোডাক্টিভিটি। তারপর প্ল্যান 4 থাকবে ওই রোড নেটওয়ার্ক, ট্রাফিক ফ্লো, ওর সাথে ডিজিএল লাইন কি কি আছে। ডিজিএল লাইন কি জিনিস সেটা হচ্ছে অরিজিন ডেস্টিনেশন স্টাডি থেকে পাওয়া যায়। সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম, ওডিএ স্টাডি। ওডিএ স্টাডি করে এগুলো পাওয়া যায়। তোমাদের প্ল্যান সম্পর্কে বলা হচ্ছে, এই প্ল্যান 4টা নিয়ে কি করতে হয় বলেছিলাম, বলো। এরপরও পড়াইছিলাম এই 4টা প্ল্যান থেকে আমাদের ওই যে ড্রয়িং এ কি করতে হবে, 4টা প্রপোজাল রেডি করতে হবে পুরো এরিয়ার উপর। 4টা বা 3টা, মিনিমাম 3টা করতে হবে অল্টারনেট প্রপোজাল। যাদের সুবিধা আছে মনে হবে যে যে অল্টারনেট নেটওয়ার্ক দিয়ে, তখন ওইগুলোকে আমাদের কম্পারেটিভ স্টাডি করতে হয়। সেটা আমি গত ক্লাসে বলেছিলাম, এই যে ইন্টারপ্রিটেশন অফ অ্যানালাইসিস অফ ডাটা।
এগুলো সব দেখে অল ডিটেলস মাথায় রেখে কি করতে হবে, এই যে ম্যাক্সিমাম ইউটিলিটি যার আছে এরকম সেভারেল অল্টারনেট পসিবল সিস্টেম, রোড নেটওয়ার্কের সিস্টেম, অন্য কোনো সিস্টেম না, রোড নেটওয়ার্ক কোন পথ দিয়ে দিয়ে গেলে আমি বেনিফিট ভালো পাবো এরকম চিন্তা করে মিনিমাম 3টা 4টা হলে ভালো, 5টাও করে অনেকে, 3, 4টা 5টা করে অল্টারনেট প্রপোজাল দাঁড় করাতে হবে, এক একটার জন্য আলাদা 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 করে, মানে সম্ভাব্য যত সমস্ত পসিবল রুট থাকে। তোমাদের গত ক্লাসও বলেছিলাম আমরা এখানে ইয়েতে ফিল্ডে আমরা রুট শুধুমাত্র ছোট একটা রুটের জন্য 400-200 মিটার এরকম রুটের জন্য তোমরা 2-3টা প্রপোজাল এনেছিলে, ওখান থেকে একটার উপরে ডিটেলস করেছিলে। এটা হচ্ছে একটা লাইনের উপরে, এটা একটা লাইন না, এটা হচ্ছে একটা প্ল্যানিং পুরো এরিয়ার উপরে, রাউজান উপজেলা, চট্টগ্রাম জেলা, এইরকম পুরো দেশের জন্যও করা যায়। এগুলো বড় বড় কোম্পানি বিরাট সময় নিয়ে করে। এই প্ল্যানিং করতে মিনিমাম 3-4 বছর সময় লাগতে পারে। সুতরাং এটা ব্যাপক এবং ওইভাবে করে করতে হবে। আমরা প্রপোজাল দাঁড় করালাম কোনগুলোর উপর বেসিস করে, প্রথম ডাটা কালেকশন যা করেছে ওগুলোর উপর প্ল্যান রেডি করলাম, প্ল্যান থেকে অ্যানালাইসিস করে 3টা-4টা প্রপোজাল দাঁড় করালাম, সম্ভাব্য ভালো প্রপোজাল। ওই 3টা-4টা থেকে একটাকে বেছে নিতে হবে, সেটা আমরা সাধারণত করে থাকবো ম্যাক্সিমাম ইউটিলিটি যার পাবো। ইউটিলিটি তো বোঝো, ম্যাক্সিমাম ইউটিলিটি মানে কি, সুবিধা, সবচেয়ে বেশি সুবিধা যার কাছ থেকে পাবো যে প্রপোজাল থেকে, সেটাই আমরা গ্রহণ করব। এখন আমি আর ডিটেলস এগুলো বললাম না, বই তো আছে, এখানে আছে তোমাদের অনেক পিছিয়ে। এই যে এরকম 4টা প্রপোজাল একটা এরিয়ার উপর, এই সার্কুলার একটা, এটা মানে একটা বলা হলো একটা সার্কুলার এরিয়া, এর ভিতর এক্সিস্টিং রোড সিস্টেম আছে কি, এই ডটেড গুলো হচ্ছে এক্সিস্টিং রোড সিস্টেম। এগুলো দেখিয়েছিলাম গত ক্লাসে 24 হ্যালো, আর আওয়াজও করবে না স্যার ম্যাথ করাইছেন তো স্যার? হ্যাঁ, এটা একবার দেখাইছিলেন, ম্যাথও করাইছেন? ও ম্যাথও করাই তো, এতক্ষণ ধরে বলছো না কেন? আমার ম্যাথ করালে তো পুরো সিলেবাস শেষ এখানে। জি স্যার। তোমরা সেকশনে এ না? জি স্যার। তো এগুলো তো করাইছিলাম মনে হয়। জি স্যার। এই যে মাস্টার প্ল্যান করলাম, ওই 4টা প্রপোজাল থেকে একটা বেছে নেওয়ার পদ্ধতি হচ্ছে স্যাচুরেশন সিস্টেম। স্যাচুরেশন সিস্টেম কাকে বলে এই যে এখানে দেওয়া আছে। এই স্যাচুরেশন সিস্টেমের উপর ভিত্তি করে 3টা স্টেপ আছে বলেছিলাম। 3টা স্টেপের মধ্যে পপুলেশন ইউনিট বের করা, প্রোডাক্টিভিটি ইউনিট বের করা, এই দুটো বের করে টোটাল পপুলেশন টোটাল প্রোডাক্টিভিটি যোগ করে শেষে রোড লাইন দিয়ে ভাগ করা। এটা অঙ্ক করেছিলাম, আমার তো মনে পড়ছে। তাহলে আমরা এই যে পপুলেশন ইউনিট, প্রোডাক্টিভিটি ইউনিট, ওখান থেকে টোটাল ইউনিট বের করতে হবে, টোটাল ইউটিলিটি ইউনিট, ওটা বের করে তাকে ভাগ করতে হবে। টোটাল ইউটিলিটি ইজ রোড সিস্টেম ইজ ফাউন্ড বাই দ্য অ্যাডিং দ্য পপুলেশন ইউনিট এন্ড প্রোডাক্টিভিটি ইউনিট, তারপর টোটাল ইউনিট আর ডিভাইডেড বাই দ্য টোটাল রোড লাইন। এটাই হবে ইউটিলিটি রেট পার ইউনিট লাইন। ওখান থেকে যেটা ম্যাক্সিমাম সেটাই গ্রহণযোগ্য। আমরা এই অঙ্কটা করিয়েছিলাম, মনে পড়ছে। এই যে হ্যাঁ, এইগুলো দেখাইয়া বন্ধ করেছে। যাই হোক, তারপরও একটু বললাম, আমি বেশি পিছিয়ে আছি ভেবেছিলাম। এখন আমরা নেক্সট এই যে লেকচার 4, এটা হচ্ছে হাইওয়ে লোকেশন সার্ভে। এবার এক্সাক্ট ফিল্ডে কোন লাইন দেওয়া যাবে সেটা বের করা। এটা সম্ভাব্য পথ দিয়ে দিয়ে এইভাবে যাবে বলছে, আমরা ওই এক্সাক্ট ফিল্ডে কোন লাইন দেওয়া যাবে সেটা বের করা। এটা বের করতে হলে আগে কি লাগবে, ওই এরিয়ার একটা সার্ভে ম্যাপ লাগবে। আচ্ছা যাই হোক, আগে আমরা ডেফিনিশন করি। এটা হাইওয়ে লোকেশন এন্ড সার্ভে মানে হাইওয়ে অ্যালাইনমেন্টটা বের করা। তাহলে অ্যালাইনমেন্ট কি সবাই জানো, অ্যালাইনমেন্ট মানে
কেউ বলে আমরা অ্যালাইনমেন্ট করা মানে পূর্ব পশ্চিমে না উত্তর দক্ষিণে নাকি পূর্ব আর দক্ষিণে মিলিয়ে করব না পশ্চিম আর দক্ষিণে মিলিয়ে করব, সেইভাবে অর্থাৎ অ্যালাইনমেন্টটা বের করতে হবে, এক্সাক্ট অ্যালাইনমেন্ট। এই জন্য বলছে কাকে বলে আই অ্যালাইনমেন্ট কাকে বলে? দ্য পজিশন or the layout of the central line. Central line of the highway on the ground is called highway alignment. Position or the layout of the central line of the highway on the ground is called highway alignment. কথাটা বুঝতে পেরেছো? এক্সাক্ট পজিশনটা গ্রাউন্ডে প্লেস করতে পারাটাকে সেন্ট্রাল লাইনের, তাকে বলা হচ্ছে হাইওয়ে অ্যালাইনমেন্ট। এই একটা হাইওয়ে অ্যালাইনমেন্টে মিনিমাম দুটা অ্যালাইনমেন্টে ভাগ করা যায়, একটা হরিজন্টাল অ্যালাইনমেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। হরিজন্টাল অ্যালাইনমেন্ট মানে কি? হ্যাঁ, এগুলো আমি ওই ইয়ের সময় পড়াইছি, সার্ভেইং এর সময় পড়াইছি, সার্ভেইং কোর্স না, ফিল্ড সার্ভেইং এর সময়। হরিজন্টাল অ্যালাইনমেন্ট মানে আমি মনে করো শুরু করলাম পূর্ব থেকে পশ্চিমে, মানে পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে একটা রাস্তা, মানে ভেবে যাবে, কিন্তু এটা দেখা যাচ্ছে কতটুকু গিয়ে দক্ষিণে পার হইতে হবে, তাহলে এটা ডিরেকশনটা চেঞ্জ হলো না? আমরা স্টার্ট করলাম পূর্ব থেকে টুয়ার্ডস ওয়েস্ট, কিন্তু বাট সাম রিজনস you have to change your direction to south or north or south or west, যে কোনো একটা অ্যাঙ্গেলে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ ইন ডিরেকশন হলে এখানে একটা কি হবে, একটা কার্ভ বসাতে হবে। গাড়ি তো এক জায়গায় পয়েন্ট থেকে ঘুরতে পারবে না, ওর একটা রেডিয়াস দরকার, এটাকে বলা হয় হরিজন্টাল কার্ভ। আর চেঞ্জ ইন ডিরেকশন হলে এই চেঞ্জ ইন ডিরেকশন নিয়ে যে একটা লাইন, যে একটা অ্যালাইনমেন্ট গঠিত হবে, সেটা হচ্ছে সাধারণত হরিজন্টাল অ্যালাইনমেন্ট। তাহলে এখানে কি কি থাকে? হরিজন্টাল অ্যালাইনমেন্ট ইনক্লুডস স্ট্রেট রোড, হরিজন্টাল ডিভিয়েশন, ডিভিয়েশনের যে চেঞ্জ হলো ডিরেকশন চেঞ্জ, আর ওখানে একটা কার্ভ দিতে হবে, যেখানে ডিরেকশন চেঞ্জ হবে দেয়ার মাস্ট হ্যাভ এ কার্ভ। এটা মানে স্ট্যান্ডার্ড কার্ভ বলতে ডিজাইন কার্ভ, যেটা দরকার, রিকোয়ার্ড কার্ভ। এমনি কার্ভ হাতে এঁকে বা হাতে একটা বলে দিলে হবে না, এই কার্ভের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এগুলো তোমরা CE 105 পড়েছো। ওখানে সার্কুলার কার্ভ, কম্পাউন্ড কার্ভ, কম্বাইন কার্ভ, রিভার্স কার্ভ, ট্রানজিশন কার্ভ, আরো কি পড়েছো? এই কার্ভে আরেকটা কি থাকে, সরি সুপার এলিভেশন থাকে, ক্যান্ট, যাকে বলা হয় ক্যান্ট। এগুলো নিয়েই হচ্ছে হরিজন্টাল কার্ভ। আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কি? ওই লাইনের মধ্যে যদি কোথাও, এটা হচ্ছে সমতল ভূমির কথা বলা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। যদি যেতে যেতে দেখা যাচ্ছে ডাউনগ্রেড থেকে আপগ্রেডে উঠতে হচ্ছে বা আপগ্রেড থেকে ডাউনগ্রেডে যেতে হচ্ছে, তখন ওখানে চেঞ্জ ইন কি হচ্ছে? ওখানে চেঞ্জ ইন কি হয়? হাইট। হাইট, চেঞ্জ ইন হাইট হয়, চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট হয়। ইঞ্জিনিয়ারিং ভাষায় কথা বলতে হবে, লেম্যানের মতো কথা বললে হবে না। আমি প্রথম মনে করো এই যে পাহাড়তলি এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু ওই যে পূর্ব দিকে পাহাড়তলি থেকে আসতেছি, পূর্ব দিকে যত যাই পাহাড় পাচ্ছি, তাহলে পাহাড়ের উপর দিয়ে যদি যেতে হয় তাহলে ওটা কি হবে? চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট হলো না? আগে আমি সমতল ভূমিতে ছিলাম, এটা উপরের দিকে উঠলে আপগ্রেড, ওখান থেকে যদি নিচ দিকে নামি ডাউনগ্রেড। এটা যেখানে আপগ্রেডের সাথে ডাউনগ্রেড, তাহলে সেখানে কি হবে? একটা চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট হলো। এই চেঞ্জ ইন গ্রেডিয়েন্টে একটা ভার্টিক্যাল কার্ভ দিতে হয়। তাহলে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে কি? চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট যেখানে দেয়ার নিডস এ কার্ভ, দ্যাট ইজ নোন এজ ভার্টিক্যাল কার্ভ। এই যে
আমি এখানে লিখলাম ইনক্লুড চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট এন্ড পার্টিকেল কার। যেখানে চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট হবে ওখানে একটা পার্টিকেল কার দিতে হবে। এই কথা দুটো খেয়াল রাখলেই আমরা অ্যালাইনমেন্ট সম্পর্কে ধারণা পাবো। তাহলে এটা বাস্তবে যদি আমরা মাঠে সেন্ট্রাল লাইনটা প্লেস করতে চাই, মাঠে বলতে যেখানে যাবে আর কি, যে পথ দিয়ে যাবে ফিল্ডে, এটা যদি আমাদের খেলার ফিল্ডে না, মানে যে পথ দিয়ে যাবে সেই পথে সেন্ট্রাল লাইন প্লেস করতে পারাটাই হচ্ছে হাই অ্যালাইনমেন্ট। তাহলে হাই অ্যালাইনমেন্ট দুইটা, মিনিমাম দুইটাতে ভাগ থাকে, একটা হরিজন্টাল অ্যালাইনমেন্ট আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। হরিজন্টাল অ্যালাইনমেন্ট মানে হচ্ছে কি সোজা স্ট্রেট পাথ চলে যাবে, চেঞ্জ ইন ডিরেকশন হলে ওখানে ডিভিয়েশন আর একটা কার্ভ দরকার হবে, এগুলো মিলিয়ে হরিজন্টাল। আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে যেখানে চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট ওখানে একটা কার্ভ দরকার, তার নাম হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। এখন এই অ্যালাইনমেন্টটা করতে গেলে আমাদের কি কি পয়েন্ট মাথায় রাখতে, অ্যালাইনমেন্ট যদি সঠিক না হয় তাহলে কি কি ক্ষতি হতে পারে। ইমপ্রপার অ্যালাইনমেন্ট যাকে বলা হচ্ছে এখানে, ইমপ্রপার অ্যালাইনমেন্ট যদি হয় তাহলে কি কি ডিসঅ্যাডভান্টেজ হইতে পারে। পাঁচটা সম্ভাব্য ডিসঅ্যাডভান্টেজ হইতে পারে, পাঁচটা বা এর কয়েকটা হইতে পারে, সবগুলো হইতে পারে, কমও হইতে পারে। কিন্তু ইমপ্রপার হওয়া মানে কি, লাইনটা অ্যালাইনমেন্টটা যেভাবে যাওয়া উচিত ছিল সেভাবে না গিয়ে যদি আমরা একটু অন্যভাবে নিই তাহলে এই সমস্যাগুলো হইতে পারে। লেন্থ লম্বা হলে কি বাড়বে, কনস্ট্রাকশন কস্ট বের হয়ে যাবে। এক মিনিট, হ্যালো, এই তো ভালো ভাই, পরে কথা বলি, আমি ক্লাসে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দেখি। হ্যাঁ, ওই যে কনস্ট্রাকশন কস্ট বেড়ে যাবে। ইমপ্রপার অ্যালাইনমেন্ট মানে লম্বা রোডের লেন্থ যদি বেড়ে যায় তাহলে কনস্ট্রাকশন কস্ট অবশ্যই বাড়বে। আর কি কারণে কনস্ট্রাকশন কস্ট বাড়তে পারে? হ্যাঁ, যদি ক্রস ড্রেনেজ ওয়ার্ক বেশি হয়। ক্রস ড্রেনেজ ওয়ার্ক মানে কি, ব্রিজ, কালভার্ট, স্ল্যাব ব্রিজ, এই সমস্ত যদি বেশি হয়, ব্রিজে কনস্ট্রাকশন কস্ট বেশি। একটা মনে করো 50 মিটারের একটা রোড করতে গেলে কমসে কম 50-60 কোটি টাকা খরচ হয়ে যায়। 1 মিটারের জন্য 1 কোটি টাকার মতো খরচ হয়, আরো বেশি হইতে পারে। এই যে মধুরাঘাটের ব্রিজ, এটা করা হয়েছে ধরো আজ থেকে 15 বছর আগে, তাহলে সেটা কনস্ট্রাকশন কস্ট পড়েছিল তখনই, এটা মিটার হিসাবে মাপলে বেশি তো হবে না, 100 মিটার বা 150 মিটার, এটা কস্ট হয়েছিল তখন মনে হয় 70 কোটি টাকা না কত। তো এই জন্যেই ক্রস ড্রেনেজ ওয়ার্ক যাতে না বাড়ে, এটা প্রপার অ্যালাইনমেন্ট হলে হয়তো কমতে পারে, আর যা রিকোয়ার্ড দরকার সেটা করতে হতে পারে। যত লেন্থ বাড়বে মেনটেনেন্স কস্টও বেড়ে যাবে, আর ভেহিকেল অপারেটিং কস্ট বাড়বে। ভেহিকেল অপারেটিং কস্ট মানে কি, অপারেশন কস্ট মানে গাড়ি চালানোর জন্য ড্রাইভারের সময়, প্যাসেঞ্জারের সময়, তেল খরচ, ইঞ্জিন পার্টসের খরচ, এগুলো বেড়ে যাবে। তারপর এছাড়া আরো অন্য, যদি কার্ভ ঠিক মতো ডিজাইন করা না হয়, এই যে ভার্টিক্যাল কার্ভ বললাম, হরিজন্টাল কার্ভ বললাম, তাহলে অ্যাক্সিডেন্ট বেড়ে যেতে পারে। আর ফাইনালি এত কিছু যদি অসুবিধা থাকে কি হবে, প্যাসেঞ্জারের ডিসকমফোর্ট হবে। রোড যদি ঠিক মতো করা না হয়, অ্যালাইনমেন্ট যদি ঠিক মতো না হয়, যে কোনো সময় গাড়ি উল্টে যেতে পারে বা গাড়ি এদিক সেদিক দুলতে পারে। এই জন্য ডিসকমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার, অর্থাৎ প্যাসেঞ্জারের
ডিসকমফোর্ট ফিল করবে, কমফোর্ট ফিল করবে না। এইগুলো হচ্ছে ইমপ্রপার অ্যালাইনমেন্ট হলে। তাহলে আমাদের অ্যালাইনমেন্ট কাকে বলে, অ্যালাইনমেন্টের কয়টা অংশ, আর ইমপ্রপার অ্যালাইনমেন্ট হলে কি অসুবিধা হইতে পারে। এখন আমরা দেখব কি কি রিকোয়ারমেন্ট, তাইলে আমি কি চিন্তা করে রোডটা করব, মানে আমার আলটিমেট কি কি। ডিস্টেন্সটা শর্ট হওয়া, যত শর্ট হয়, আমি অপটিমাম বলেছি, একদম শর্ট করতে গেলে অনেক অসুবিধা হইতে পারে। শর্ট লেন্থ হলে সুবিধা, কনস্ট্রাকশন কস্ট কমে যাবে। আর যাওয়া আসা ইজি হলে তাও কনস্ট্রাকশন কস্ট কমে যাবে। পাহাড়ে উঠা নামা বা ইজি করে যেতে যে পারলে সুবিধা। সেফ অ্যালাইনমেন্ট যদি হরিজন্টাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভ ঠিক থাকে, উইথ ঠিক থাকে, স্লোপ ঠিক থাকে, তাহলে সেফ হবে। এখানে তাই বলা হচ্ছে। আর ইকোনমিক্যাল, তাহলে যত অপটিমাম হবে, যত শর্ট হবে, যত সেফ হবে, তত কনস্ট্রাকশন কস্টও কমে যায়। একটা এব্রো থেব্রো কার্ভ করলে এটা কনস্ট্রাকশন কস্ট বেড়ে যায়। কার্ভ বা ব্রিজ যদি বেশি হয়ে যায়, অর্থাৎ ওটাকে বলা হয় ক্রস ড্রেনেজ ওয়ার্ক। ব্রিজ কালভার্ট যেগুলো থাকে ক্রস করে যায়, যে ড্রেনেজ ওয়ার্ক গুলো ক্রস করে যায় রোডের এই পাশ থেকে ওই পাশে, তাকে ক্রস ড্রেনেজ ওয়ার্ক বলা হয়। এগুলো কষ্ট কমে যাবে। এই জন্যে আমরা করার সময়ে এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, যাতে শর্ট বা করতে পারি, ইজি করতে পারি, সেভ করতে পারি, ইকোনমিক্যাল। তাহলে এই মনে করো একটা সুইয়ের থেকে শহর পর্যন্ত একটা নতুন রোড করব, অথবা যে রোডটা আছে তারে আমরা কি করব, ইমপ্রুভ করব। তাহলে এইটা করতে গেলে আমাকে ওই এরিয়ার ম্যাপ লাগবে। আমি সবগুলো হেঁটে হেঁটে করতে পারবো না। অথবা আমি যদি একটা নতুন রোড করি, এই যে এখানে ইয়ে থেকে মনে করো সুয়েট থেকে সিরিয়াম ইউনিভার্সিটি, তাহলে রাউজানের ভিতর দিয়ে কিভাবে যাওয়া যায়, এখানে রুটের জন্য আবার 3-4টা প্রপোজাল দাঁড় করাতে হবে। এটা কিভাবে দাঁড় করাবো, এখন দাঁড় করাতে গেলে আগে এই রাউজান উপজেলার একটা ম্যাপ দরকার। ম্যাপ দেখে আগে স্টাডি করে এই পথ দিয়ে গেলে সুবিধা, এইদিকে খাল বিল বেশি, ওইদিকে নদী নালা বেশি, এইভাবে চিন্তা করে যেদিকে সুবিধা হবে, কম খরচ হবে মনে হয়, এটা ওই গ্রাফে, ওই ম্যাপের মধ্যে আঁকতে হবে আগে পেন্সিল দিয়ে। তাহলে এবার দেখো পয়েন্ট, এই যে ফ্যাক্টরস কন্ট্রোলিং হাই অ্যালাইনমেন্ট, কোন কোন ফ্যাক্টর চিন্তা করে আমরা শর্ট, এই যে একটু আগে যে বললাম, শর্ট, ইজি, সেফ, ইকোনমিক্যাল একটা রোড তৈরি করতে পারি, কি কি ফ্যাক্টর এর পেছনে কাজ করে। তারও আগে বললাম যদি ইমপ্রপার হয় এই ডিসঅ্যাডভান্টেজ গুলো হবেই। তাহলে এই ডিসঅ্যাডভান্টেজ থেকে ওভারকাম করতে, এগুলো ফুলফিল করতে কি কি ফ্যাক্টর কন্ট্রোল করে, কোন কোন ফ্যাক্টর অ্যালাইনমেন্টের করার জন্য, আমরা ফ্যাক্টর গুলোর নাম এখানে আমি দিয়েছি, বইতে আছে, তোমরা পড়ে নেবে। আমি তারপরও পড়ে যাচ্ছি। ভলিউম এন্ড টাইপ অফ ট্রাফিক, এটা কি বোঝাচ্ছে, মানে কয়টা গাড়ি যাবে আসবে, কি ধরনের গাড়ি যাবে আসবে, কি ধরনের গাড়ি বলতে এখানে শুধু কি রিক্সা চলবে, না শুধু কার চলবে, অথবা মিক্স ট্রাফিক, ছোট গাড়িগুলোর মিক্স চলবে, রিক্সা, কার, সাইকেল, মাইক্রো, এগুলো চলবে, না এখানে ট্রাক চলবে। যেমন চিটাগাং টাউনে পোর্ট কানেক্টিং একটা রোড আছে, ওটার নাম শুনেছে যারা চিটাগাং, তারা তো নিশ্চয়ই জানো, অন্যরা নাম শুনেছে। এই পোর্ট কানেক্টিং রোড অলমোস্ট 80% উপরে চলে সব ট্রাক, লরি। তার মানে ওইটা ডিজাইন ওইভাবে করতে হবে। এই জন্য কোন ধরনের গাড়ি, কত নাম্বার, কত
ভলিউম মানে নাম্বার কয়টা গাড়ি যাবে সেটা জেনেই শুরু করতে হবে। আর কিছু অব্লিগেটরি পয়েন্টস মানে কি? অব্লিগেটরি মানে কি? হ্যাঁ, কেউ বলতে পারো? স্যার অব্লিগেটরি পয়েন্টস মানে হচ্ছে কি, মানে আমি কয়েকটা পয়েন্ট সিলেক্ট করব যেখান দিয়ে যাবে, অথবা আমি চাইতেছি না এখান দিয়ে যাক, মানে এরকম পয়েন্টস গুলোকে আসলে অব্লিগেটরি। হ্যাঁ, অব্লিগেটরি মানে হচ্ছে আসলে অত্যাবশ্যকীয় পয়েন্ট। অত্যাবশ্যকীয়ের মধ্যে আবার তুমি যে কথাটা বললে, কিছু পয়েন্ট যার পাশ দিয়ে যাবে বা যার উপর দিয়ে যাবে, আর কিছু পয়েন্ট যার পাশ দিয়ে যাওয়া যাবে না, যার উপর দিয়ে যাওয়া যাবে না, এগুলোকে অব্লিগেটরি পয়েন্ট বলে। অর্থাৎ টু বি টাস্কড, নট টু বি টাস্কড। কিছু পয়েন্ট আছে টাচ করে যেতে হবে, কিছু পয়েন্ট আছে নট টু বি টাস্কড। নট টু বি টাস্কড কি ধরনের? দুই একটা পয়েন্ট বলো তো। যার পাশ দিয়ে বা যার উপর দিয়ে রোড যাওয়া যাবে না। স্যার সেটা ইম্পর্টেন্ট বা কোনো কি বলে কস্টলি কনস্ট্রাকশন, মানে স্কুল হইতে পারে বা ইম্পর্টেন্ট বিল্ডিং হইতে পারে স্যার। না, ইম্পর্টেন্ট বিল্ডিং এর পাশ দিয়ে যাওয়া যাবে, স্কুলের পাশ দিয়ে সাধারণত যাওয়া ঠিক হবে না। তারপর একটা হসপিটালের পাশ দিয়ে যাওয়া যাবে না। এটা ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক হলে আপাতত ওই চেয়ারে রাখো, পরে আমি ক্লাস দিচ্ছি। হ্যাঁ, এখানে রাখো। ওখানে? আচ্ছা, আমি একটা পেনড্রাইভ আনি নেই। আমি ব্যাগ আনি নেই। শওকত ভাইয়ের কাছে আছে কিনা, মহিউদ্দিনের কাছে জিজ্ঞেস করে দেখো। আচ্ছা, তা মাঝে মাঝে ইন্টারাপশন হচ্ছে, এইভাবে নিলে তো হবেই, বিভিন্ন সময় বিভিন্ন জন আসে। তাহলে অব্লিগেটরি পয়েন্টস বুঝতে পেরেছো? এই যে হসপিটাল, গ্রেভিয়ার্ড, অথবা বলতে পারো মন্দির, মসজিদ, এগুলোর পাশ দিয়ে যাওয়া ঠিক না, কারণ ডিস্টার্ব যেখানে হবে দ্যাট শুড বি অ্যাভয়েডেড। আবার কিছু পয়েন্ট আছে টাচ করতে হবে। কি ধরনের পয়েন্ট? মনে করো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, তার পাশ দিয়ে যেতে হবে, কারণ ইন্ডাস্ট্রির মাল আনা নেওয়া, রোড খুবই দরকারি। তারপর ওখানে জুনিয়র টিচার কে আছে, আপনি দেখে আসুন। তারপর হচ্ছে টপোগ্রাফিক্যাল ফিচার। টপোগ্রাফিক্যাল ফিচার মানে তোমার সারফেস, যে আর উপর দিয়ে রোডটা যাবে, এটা সমতল ভূমি কিনা, মার্শিল্যান্ড কিনা, পাহাড়ি এলাকা কিনা। তিনটা অপশন আছে মনে করো, পাহাড়ের উপর দিয়েও যাওয়া যাবে, মার্শিল্যান্ড দিয়েও যাওয়া যাবে, আর সমতল ভূমি দিয়েও যাওয়া যাবে। তুমি কোনটা চুজ করবে? হ্যাঁ, হ্যালো, সমতল ভূমি। আলতাপারি আছে না? আলতাপ, আলতাপ স্যার একটু করে এক মিনিটের জন্য একটু ডেকেছি বল। হ্যাঁ, সমতল ভূমি অবশ্যই, কারণ মার্শিল্যান্ড মানে ওখানে ভরাতে ভরাতে আর রোডের স্ট্রেংথ নাও হইতে পারে। আর হিলি এরিয়া হলে, ওখানে উঁচু নিচু হলে, ওখানে রোড নেওয়া যেতে পারে, তবে অনেক ভার্টিক্যাল কার্ভ, উঁচু নিচু হবে, সেফটির প্রয়োজন হবে, এই জন্য ওই পথটা অ্যাভয়েড করা দরকার। এই জন্য টপোগ্রাফিক্যাল ফিচার ইউ মাস্ট থিঙ্ক ওভার ইট। তারপর জিওমেট্রিক্যাল স্ট্যান্ডার্ড। জিওমেট্রিক্যাল স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়? রোডটা কি এই যে পাহাড়তলি থেকে রাউজান যাবে এরকম রোড, না কাপ্তা রাস্তা মাথা থেকে কাপ্তায় যাবে এরকম রোড, নাকি ঢাকা থেকে চিটাগাং আসবে এরকম রোড? কোন রোড দরকার, এটা জিওমেট্রিক্যাল স্ট্যান্ডার্ডটা তুমি কোনটা অ্যাডপ্ট করবে সেটার উপরও নির্ভর করবে, কারণ জায়গা বেশি দরকার হবে। এইবার আরো কিছু পয়েন্ট আছে। ক্যানেল কয়টা, রিভার কয়টা যাওয়ার পথে, রেলওয়ে ক্রসিং কয়টা পড়ে? স্যার, হ্যাঁ, স্যার জিওমেট্রিক্যাল স্ট্যান্ডার্ড যদি আরেকবার বুঝাই বলতেন, এটা বুঝি নাই। ও, জিওমেট্রিক্যাল স্ট্যান্ডার্ড বলতে, আলতাফ তোমার কোনো পেন ড্রাইভ আছে?
আমার ওই যে ওখান থেকে কিছু ল্যাপটপ খারাপ হয়ে গেছে, তো ওখান থেকে কিছু বের করে আনলাম। আমার কাছে আমি ব্যাগ আমি নেই, যাই। আচ্ছা আচ্ছা, ওখানে আর কে আছে? না, এটা ছোট থাকবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। জিওমেট্রিক্যাল স্ট্যান্ডার্ড বলতে বোঝানো হচ্ছে রোডের একটা উইথ লাগবে না? আমি বুঝলাম উদাহরণ দিয়ে, মানে এটার উইথ কত হবে? উইথ বলতে এই যে আমরা ঢাকা চিটাগাংয়ের রোড 4 লাইন ডিভাইডেড হাইওয়ে বলি, তাই না? এইদিকে 2 লাইন, ওইদিকে 2 লাইন। আর আমাদের কাপ্তাই রাস্তা মাথা থেকে কাপ্তা ফেরত যেতে এই রোডের উইথ হচ্ছে মাত্র 6 মিটার। আর ওখানে আছে একদিকে 7 মিটার, এদিকে 7 মিটার। কারণ রোড বড় লাগবে কি কারণে? ওখানে নাম্বার অফ ট্রাফিক বেশি, অর্থাৎ ট্রাফিক ভলিউম বেশি। এই যে আমি প্রথম যে ওয়ার্ডটা ব্যবহার করেছি, ভলিউম এন্ড টাইপ অফ ট্রাফিক, ওখানে ভলিউমও বেশি। ঢাকা চিটাগাং রোডে গাড়ির বিভিন্ন ধরনের গাড়ি, বড় বড় গাড়ি চলে, এই জন্য ওখানে রোড বড়। এখন 2 লাইন, এদিকে 2 লাইন, ওইদিকে 2 লাইন, অর্থাৎ 4 লাইন ডিভাইডেড হাইওয়ে করা, তো এটা এখনো ট্রাফিক জ্যাম থাকে। এটা করা উচিত ছিল মিনিমাম 6 লাইন ডিভাইডেড হাইওয়ে। তো সুতরাং এখানে জিওমেট্রিক্যাল স্ট্যান্ডার্ড বোঝাতে বোঝানো হচ্ছে কত উইথ হবে রোডটা, রোডের উইথটা কত হবে, হরিজন্টাল ডিসটেন্সটা কত হবে, এটাই। জি স্যার, বুঝতে পারছি। তো ক্যানেল, এই যে আরেকটা পয়েন্ট হচ্ছে কি, এই যাওয়ার পথে অ্যালাইনমেন্ট, এই যে আমরা সুয়েট গেট থেকে চিটাগাং ইউনিভার্সিটি পর্যন্ত একটা যে রোড করব, 3টা প্রপোজাল খাড়া করলাম মনে করো। এর মধ্যে প্রথম প্রপোজালে দেখা যাচ্ছে ক্যানেল পড়ছে 6টা, রিভার পড়ছে 2টা, রেলওয়ে ক্রসিং পড়ছে 1টা। আর একটা প্রপোজালে ক্যানেল পড়ছে 10টা, রিভার পড়ছে 5টা, রেলওয়ে ক্রসিং পড়ে নাই। এইরকম ভাবে আমরা এগুলো চিন্তা করতে হবে, এগুলো ফ্যাক্টর। যত কম হয় তত কনস্ট্রাকশন কস্ট কমে বলেছিলাম। তারপর যে এরিয়া দিয়ে যাবো ওখানে ফ্লাড কিরকম। আমাদের দেশ হচ্ছে সবসময় ফ্লাডে থাকে, বর্ষাকালে ফ্লাডের থাকে, কিন্তু যেগুলো নিচু এরিয়া ওখানে থাকে, সব জায়গায় থাকে না। তো ফ্লাড কিরকম আছে, ফ্লাড লেভেল জানতে হবে। ফ্লাড লেভেল মানে হাইয়েস্ট ফ্লাড লেভেল, HFL বলে, HFL, হাইয়েস্ট ফ্লাড লেভেল। এটা জানলে রোডটা কত উঁচু করতে হবে সেটাও বুঝতে পারবে। তাহলে যত উঁচু হবে তত কি হবে, কনস্ট্রাকশন কস্ট বেড়ে যাবে। এই কারণে ওইটাও চিন্তা করে রোড করতে হবে। আর জিওলজিক্যাল কন্ডিশন, জিওলজিক্যাল কন্ডিশন কি, ওখানে বলেছি টপোগ্রাফিক্যাল ফিচার, জিওমেট্রিক্যাল স্ট্যান্ডার্ড, আর এবার বললাম জিওলজিক্যাল কন্ডিশন। আরেকটা আছে জিওমরফোলজিক্যাল কন্ডিশন। এগুলো আমরা পার্থক্য বুঝতে হবে। জিওলজিক্যাল কন্ডিশন মানে আমি যে পথ দিয়ে রোডটা যাবে সেই পথের সয়েল ক্যারেক্টারিস্টিক্স কিরকম। বিল্ডিং করতে যেমন সয়েলের বিভিন্ন বিয়ারিং ক্যাপাসিটি বা এগুলো জানতে হয়, তো এখানেও বিয়ারিং ক্যাপাসিটি জানতে হবে। জিওলজিক্যাল কন্ডিশন বলে এটাকে। জিওলজি তোমরা পড়েছো সেকেন্ড লেভেলে মনে হয়। সেই জিওলজিক্যাল কন্ডিশন মানে মাটির বৈশিষ্ট্যগুলো কিরকম, যে পথ দিয়ে যাবে। যেদিকে মাটি শক্ত অবশ্যই ওই পথ দিয়ে যাওয়া ভালো, আর শক্ত না হলেও কন্ডিশনটা জানতে হবে। কারণ রোড যে ট্রাফিক যাবে তার স্ট্রেংথ নিতে পারবে কিনা, যদি নিতে না পারে তাহলে ওটার স্ট্রেংথেনিং করতে হবে, স্ট্রেংথ বাড়াতে হবে। এই জন্য জিওলজিক্যাল কন্ডিশন জানা দরকার। জিওমরফোলজিক্যাল কি এটা কেউ জানো? তোমরা তো জিওলজি পড়েছো, ওখানে জিওমরফোলজিও পড়ানো হয়েছে, এখন বলতে পারবে না। রক জাতীয় এসব জিনিস, হ্যাঁ রক জাতীয়, রক, হ্যাঁ রক জাতীয়, অর্থাৎ মাটির অভ্যন্তরে। শুধু রক জাতীয় বললে হবে না, এর রক এই সমস্ত গুলো কোন ভাবে সজ্জিত আছে
কিভাবে সজ্জিত আছে, কারণ আর্থকোয়েক হলে রোড দুভাগ হয়ে যেতে পারে। 3 বছর আগে পাকিস্তানে একটা আর্থকোয়েক হয়েছে, রোড দেখা যাচ্ছে মাঝখানে, ছবি টবি তখন ইন্টারনেটে বিভিন্ন ইয়েতে দেওয়া হয়েছিল, গাড়ি ভাগ হয়ে গাড়ি এর ভিতর পড়ে গেছে, কিছু উল্টে গেছে, রোড দুই ভাগ হয়ে গেছে। ছবিটা আমার কাছে আছে এখনো, তোমরা তো ফিজিক্যালি দেখাইতে পারলে ভালো হতো, এটা যদিও দেখানো সম্ভব হতো। এটা হচ্ছে জিওলজিক্যাল কন্ডিশন, কিন্তু জিওমরফোলজিক্যাল মানে বিশেষ করে আর্থ কোয়াক নিয়ে রিলেটেড এগুলো চিন্তা করতে হবে। এটা এখন আমরা ওই পয়েন্ট এখানে ধরি নাই, জিওলজিক্যালটা অবশ্যই জানতে হবে। এই যে আমরা কিছু রোড কোন পথ দিয়ে গেলে কিছু ছবি দেখাচ্ছি খান্নার বই থেকে, এটা ফিগার গুলো একটু দেখো। এই যে এটা হচ্ছে একটা ভ্যালি এরিয়ার মতো, দুই পাশ থেকে উঁচু, আস্তে আস্তে মাঝখান দিয়ে নিচু। তখন রোডটা তুমি এইভাবে নিতে পারো, এই যে সেন্ট্রাল লাইন দেওয়া আছে এইভাবে নিতে পারো, কারণ এগুলো প্রায় সমতল। আর এইভাবে নিলে এটা একবার নিচে নামে আরেকবার উপরে উঠতে হবে। এই মাঝখান দিয়ে নিলে সুবিধা এখানে সাইডে, কারণ এটা প্রায় সমতল। এই যে এখানে 330, এখানে 300, আর এখানে 360। ও এটা আস্তে আস্তে বেড়েছে, এটা পাহাড় ভিতরের দিকে বাড়লে। এগুলো কি কন্ট্রোল ম্যাপ, তোমাদের কন্ট্রোলিং করানো হয়েছিল, এই জন্য এগুলো দরকার। যে কোনো টপোগ্রাফিক্যাল একটা ইন্ডাস্ট্রি করো, যাই করো, একটা রোড করো, ওই টপোগ্রাফিক্যাল ম্যাপ আগে দরকার। তাহলে এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে, এই দিক দিয়ে রোডটা ঘুরে গেলে ভালো, এই স্টেট যাওয়ার সাথে। এটা একটা ক্যানেল বা রিভার মনে করো, তুমি এই রোড এই দিক থেকে আসছো মনে করো, এই জায়গায় এসে থামলে, থামে কি স্টেট যাবে এইভাবে? এই যে এখানে এরও দেখাচ্ছে, ছবিটা কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ জি স্যার। তাহলে ওরা বলছে কি না, এইভাবে না গিয়ে এইভাবে করে গিয়ে এইভাবে যেতে হবে, এখানে একটা ব্রিজ দিতে হবে। এই যে প্রপার ব্রিজ লোকেশন, কেন? নদীর সাথে সবসময় পারপেন্ডিকুলার হইতে হবে। আর এখানে গেলে অসুবিধা কোথায়? এখানে উইথও বেশি, পারপেন্ডিকুলার না, তাছাড়া একটা ব্যান্ডে, নদীর ব্যান্ড যে কোনো সময় এইদিকেও ভাঙতে পারে, এইদিকেও ভাঙতে পারে, কিন্তু স্টেট যেখানে সেখানে সহজে কম ভাঙে। এখানে ব্যাংক প্রোটেকশন দেওয়া যায়, কিন্তু এখানে ব্যাংক প্রোটেকশন দিলেও ভেঙে যেতে পারে। ব্যাংক প্রোটেকশন তোমরা জানো তো, 3rd ইয়ারে পড়াবে মনে হয়, হাইড্রোলজি বা 4th ইয়ারে পড়াবে। ব্যাংক প্রোটেকশন কি, রিভার ট্রেনিং কি, এগুলো এইভাবে বিভিন্ন চিত্র দিয়ে আছে। এই যেমন একটা লেক, আমরা যদি এই যে রোডটা এই দিক থেকে আসছে এইভাবে গেলে সোজা যেতে পারতাম, কিন্তু না, এখন যেতে হবে লেকের এই পাশ দিয়ে একটা কার্ভ দিয়ে। এই যে এখানে চেঞ্জ ইন ডিরেকশন, যে ডিরেকশনে যায় ওখান থেকে যদি চেঞ্জ হয় এটাকে চেঞ্জ ইন ডিরেকশন বলে। এখানে একটা হরিজন্টাল কার্ভ হবে, এখানে একটা কার্ভ হবে, এখানে একটা কার্ভ হবে, ছোট কার্ভ, এখানেও কার্ভ হয়ে তারপরে এদিকে যেতে হবে। এইভাবে করে আরো কিছু পিকচার আছে, পরের পৃষ্ঠায় দেখো। এই যে এটা একটা পন্ড, মার্শিল্যান্ড হইতে পারে, তাইলেও একইভাবে যেতে হবে। এই যে এখানে ওই একই জিনিস, এখানে এই যে এরকম উঁচু, এইভাবে না গিয়ে এটা এই দিক থেকে মাঝখান দিয়ে গেলে সুবিধা। এই যে এখানে ব্রিজের এইভাবে বিভিন্ন পিকচার আছে বইতে, তোমরা দেখতে পারো। আচ্ছা, আর কি ফ্যাক্টর? প্লেসেস অফ অ্যাভেইলেবিলিটি অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। ওই পথ দিয়ে যাওয়ার সময়ে রোড করার জন্য যা যা কনস্ট্রাকশন মানে বালি, পাথর, পানি, এই সমস্ত পাওয়া যাবে কিনা। লেবারও ওই পথ দিয়ে লেবার কিরকম সস্তা বা কিরকম। তারপর এক্সিস্টিং রাইট অফ ওয়ে। এক্সিস্টিং রাইট অফ ওয়ে মানে কি? বর্তমানে রোড যেখানে যেখানে আছে তার উইথ কত আছে। রাইট অফ ওয়ে নিয়ে আমরা পরে আবার পড়বো। উইথ কত আছে মানে হরিজন্টাল উইথ কত আছে এই পাশ থেকে ওই পাশে। তারপর রোড এমন জায়গা দিয়ে যাওয়া যাবে না যেখানে ক্রাউডেড প্লেস আছে,
বা টাউন আছে। আগে ঢাকা সিটি রোড ছিল, তোমরা জানো, ফেনী শহরের উপর দিয়া, কুমিল্লা শহরের উপর দিয়া, ব্রাহ্মণবাড়িয়া শহরের উপর দিয়া। এখন ওগুলো না করে করছে কি, ফেনী বাইপাস, কুমিল্লা বাইপাস করেছে। এগুলো করা হয়ে গেছে প্রায় 20-25 বছর। এই বাইপাস গুলো করতে গিয়ে ব্রিজ করতে হয়েছিল, কি নদী, দাউদকান্দি ব্রিজ আর একটা মেঘনা ব্রিজ। এগুলো তোমরা যারা ঢাকা সিটি যাওয়া আসা করছো তারা দেখেছো, এগুলো আগে ছিল না এই ব্রিজ গুলো। এগুলো হয়েছে 90-র শেষ দিকে। এবার পলিটিক্যাল এন্ড আদার কনসিডারেশন, এটা একটা বর্তমান দিনে খুব জটিল অবস্থা। পলিটিক্যাল লিডারেরা কোন একটা ট্রাক গেলেই চাঁদা খোঁজে, কোন একটা বিল্ডিং করতে গেলেই এসে চাঁদা চায়। এই সমস্ত গুলো যেন না হয়। মনোটনি অফ দ্য স্টেট রোড, মনোটনি মানে কি, স্টেট রোড যাতে একদম লম্বা বেশি যাতে না হয়। সাধারণত 6-7 কিলোমিটারের উপরে একটা স্টেট রোড না থাকাই ভালো। সুযোগ আছে, ধরো 25-30 কিলোমিটার দেওয়া যাবে লম্বা। এই ঢাকা চিটাগাং রোডে এরকম সুযোগ ছিল, এখনো আছে 7-8 কিলোমিটার কন্টিনিউ আছে। কিন্তু এর বেশি দিলে কি হবে, অসুবিধা কি? স্টেট রোডের মনোটনি মানে একগুঁইমিতা, স্টেট রোড যাতে একদম লাইনের পর লাইন না থাকে। অসুবিধা কোথায়? এটা তো আর সুবিধা, রোড কনস্ট্রাকশন কমে যাবে, কনস্ট্রাকশন কস্ট, তারপর আরামসে যাইতে পারবে। তাহলে ক্ষতি কি? বেশি, আমি যে বললাম 6-7 কিলোমিটারের উপর না দিলেই ভালো, তার ক্ষতি কি দিলে? স্যার ড্রাইভার অনেক সময় ঘুম চলে আসতে পারে। হ্যাঁ, ড্রাইভারের একটা আলসেমি এসে যাবে এবং সে একভাবে ধরে ভাববে যে আমি তো যাচ্ছি, অসুবিধা কি? সে এই চিন্তা করতে তো অনেক সময় ঘুমিয়ে পড়ে। যাই হোক, এগুলো হিল রোডে আর কিছু পয়েন্ট আছে, এগুলো তোমরা দেখে নেবে। আমি যে 10-12টা পয়েন্ট আলাপ করলাম, এগুলো কোনো অসুবিধা হলে পরে আমার সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এগুলো চিন্তা করে আমরা একটা অ্যালাইনমেন্ট বা 3-4টা অ্যালাইনমেন্ট করলাম। এইটা একটা রুট প্রজেক্ট সার্ভেইং কি জিনিস সেটা আমরা এখন বলি। এটা রুট প্রজেক্ট সার্ভেইং তোমরা করেছো, সেকেন্ড ইয়ারে ফিল্ড সার্ভে করেছো, আবার ফার্স্ট ইয়ারে 105 এ রুট প্রজেক্ট সার্ভেইং করেছো। এটা মানে আর কিছু না, এইরকম করে বিভিন্ন ম্যাপ, প্রোফাইল, এগুলো রিলেটেড ড্রয়িং in the planning construction of any engineering project like railway, highway, irrigation canal, fuel line, tunnel, এগুলো করতে গেলে প্রজেক্ট সার্ভেইং আগে করতে হবে। With the greatest economy and utility, পয়সার দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে যাতে গ্রেটেস্ট থাকে, সুবিধা। ইকোনমি মানে পয়সার দিক থেকে, ইউটিলিটি মানে সুযোগ সুবিধা। তাহলে এইরকম প্রজেক্ট সার্ভেইং করতে হয় 2 ধরনের ক্ষেত্রে। একটা নতুন রোড করলে, তোমাদের তো বললাম সুয়েট থেকে যদি চিটাগাং ইউনিভার্সিটি একটা রোড করতে হয়, এটা নিউ প্রজেক্ট। আর একটা করতে হয় রিঅ্যালাইনমেন্ট। রিঅ্যালাইনমেন্ট বলতে আমি একটু আগে বললাম, এই যে সুয়েট গেট থেকে কাপ্তাই রাস্তা মাথা পর্যন্ত, এটাকে যেখানে যেখানে বাঁক বেশি, যেখানে উঁচু নিচু বেশি, যেখানে অবস্ট্রাকশন বেশি, এগুলোকে ঠিক করার জন্য একটা রিঅ্যালাইনমেন্ট করতে হয়। রিঅ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট আছে, এটাকে কিছু চেঞ্জ করা, এটাকে বলা হয় রিঅ্যালাইনমেন্ট। তো যাই হোক, এখন আমরা কিভাবে করব প্রজেক্ট সার্ভেইং গুলো সেটা দেখি। আমি এটা করার জন্য একটা নিউ প্রজেক্টের একটা ফ্লো চার্ট এখানে শো করেছে, যদিও বইতে নাই। এটা মানে স্টেপ ওয়াইজ কিভাবে করা যায় সেটা আমি এখানে শো করলাম। তোমরা দেখতে পাচ্ছ একদম টপে লেখা আছে কি নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্ট করতে গেলে আমরা এই 5-6টা পয়েন্ট আগে এইগুলো সম্পন্ন করতে হবে, একটার পর একটা, এটা এটা এগুলো করার পরেই তারপরে একটার পর একটা কিভাবে আগাচ্ছি আমরা দেখতে পাবো। এই যে নিউ প্রজেক্টে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই সার্ভে ওয়ার্ক। এটা শুধু সার্ভে, আমরা এই যে আগের পৃষ্ঠায় যেটা বললাম, এই যে প্রজেক্ট সার্ভেইং, এই অংশটার অংশ হচ্ছে এখানে প্রথম স্টেপ।
আর আমি এখানে বলেছি নিউ প্রজেক্ট বলেছি শুধু। এই যে নিউ প্রজেক্ট মানে কি, পুরো কাজটা ফিল্ডে পর্যায়ে শেষ করা, সার্ভেইং থেকে আরম্ভ করে পুরো ফিল্ড পর্যায়ে শেষ করে ফেলা, রোডটা তৈরি করা থেকে আরম্ভ, সার্ভে থেকে আরম্ভ করে রোড তৈরি করা পর্যন্ত। এই জন্য এটাকে নিউ প্রজেক্ট বলছে। এইরকম রিঅ্যালাইনমেন্ট প্রজেক্ট হইতে পারে, নিউ প্রজেক্ট হইতে পারে। নিউ প্রজেক্টের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রজেক্ট সার্ভেইং। এই প্রজেক্ট সার্ভেইং এর দুটা মেইনলি কাজ, একটা হচ্ছে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে, আর একটা হচ্ছে অফিস ওয়ার্ক। অফিস ওয়ার্ক এই যে এস্টিমেশন করা, ড্রয়িং করা, কম্পারিজন করা, এটা হচ্ছে অফিস ওয়ার্ক। কিন্তু ফিল্ডে ডাটা কালেকশনের জন্য আগে ফিল্ড ওয়ার্ক আগে সম্পন্ন করতে হবে, এর মাঝে মাঝে অফিসে এসে কিছু কাজ করতে হয়। তাহলে এই জন্য ফিল্ড ওয়ার্ক প্রথম। কি কি স্টাডি করতে হয়? ফিল্ড ওয়ার্ক মানে সার্ভে, কি কি স্টাডি, স্টাডিও বলে সার্ভেও বলে এটাকে। ম্যাপ সার্ভে, ম্যাপ স্টাডি প্রথম। ওই তোমাদের বলেছিলাম, আমি যদি এখানে সুইয়ার থেকে সিকিম ইউনিভার্সিটির একটা রোড করতে চাই, 2-3টা প্রপোজাল বার করাতে হবে। এগুলো বার করাতে গেলে আমি ফিজিক্যালি হেঁটে হেঁটে এটা পারা সম্ভব না, কারণ কোন জায়গায় কি আছে আমাকে আগে সার্ভে করতে হবে। আজকাল গুগল ম্যাপ দিয়ে করা যায়, কিন্তু এগুলো অস্পষ্ট। তাছাড়া এরিয়াল সার্ভেতে করা যায়। এরিয়াল সার্ভে খুব সুন্দরভাবে তোলা যায়, তখন ভালো বর্তমান অবস্থা বোঝা যায়, কিন্তু এগুলো বড় আকারে বেশ ভালোভাবে করতে হবে। এছাড়া আরেকটা ইয়ে আছে, পৃথিবীর সমস্ত গভর্নমেন্টের কাছেই এক্সিস্টিং ম্যাপ আছে, যাকে বলা হয় কি, ওই যে জিওলজিক্যাল সার্ভে, জিওলজিক্যাল সার্ভে না, সার্ভে ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট থাকে। তোমরা নাম শুনেছো, বিএস জরিপ, আরএস জরিপ, এরকম নাম শুনেছো না? বিএস জরিপ, আরএস জরিপ। জরিপ মানে হচ্ছে বাংলাদেশ সার্ভে, আরএস মানে ওটা, আরেকটা সিএস জরিপ। বিভিন্ন নামে আমাদের সাধারণত 20 বছর পর পর একটা সার্ভে হয়ে থাকে। 1981-তে একবার হয়েছিল বাংলাদেশে। 2021 সনে আরেকবার হওয়ার, 2021 সনে না, 2001 সনে আবার হওয়ার কথা। তারপর 2021 সনে এই বছর আরেকবার হইতে পারে। এগুলো দেশের ক্রান্তিকালে করা সম্ভব হয়নি। যেটা 1971-এ হওয়ার কথা ছিল সেটা করা সম্ভব হয়নি যুদ্ধের জন্য, সেটা করা হয়েছিল 1981-তে। ওগুলোকে বলা হয় সার্ভে। সার্ভে ডিপার্টমেন্টের ম্যাপগুলো অ্যাভেলেবল থাকে। বাংলাদেশে একটা সার্ভে ডিপার্টমেন্ট ভাবে নামে একটা বিভাগ আছে, ভূমি জরিপ। তো ওদের কাছে ম্যাপগুলো পাওয়া যায়। তো ওখান থেকে ম্যাপ কালেকশন করে ম্যাপ স্টাডি করতে হয়। তো ম্যাপ স্টাডিতে কি করব? আমি যেখান থেকে শুরু করব, যেখানে শেষ করব, ওখানে আমি সম্ভাব্য 3টা লোকেশন দিলাম, 3টা অ্যালাইনমেন্ট দাগ দিলাম পেন্সিল দিয়ে। এটা হচ্ছে ম্যাপ স্টাডি। কেন দরকার? কারণ এক্সিস্টিং কোন জায়গায় কি কি আছে সেটা এট এ গ্ল্যান্স বোঝা যায়। তাহলে আমি সম্ভাব্য পথগুলো 3টা ধরলাম, এর উপরে এবার ম্যাপ নিয়ে রিকনেসেন্স সার্ভে করা। রিকনেসেন্স সার্ভে মানে কি? প্রতিটা লাইনে কোন জায়গায় কি আছে, এগুলো ডিস্টেন্স কত, আমি যে ম্যাপ স্টাডি করেছিলাম ওটার উপরে, প্রতিটা লাইনের উপরে এবার ফিল্ডে গিয়ে গিয়ে কোন জায়গায় কি আছে ওগুলো আবার কনফার্ম করা। তো মনে করো একটা সার্ভে ডিপার্টমেন্টের ম্যাপ হচ্ছে এটা 10 বছর আগে, তাহলে 10 বছর আগে যে পথ দিয়ে ফাঁকা দেখা গিয়েছিল, ফিল্ডে গিয়ে দেখতে পাচ্ছ ওখানে একটা স্কুল হয়ে গেছে, বা একটা হসপিটাল হয়ে গেল, অথবা বাড়িঘর হয়ে গেল। তাহলে কি করবে? এই ফিল্ডে গিয়ে ওটা চেঞ্জ করতে হবে। তোমার ওই রিকনেসেন্স সার্ভেতে এটা চেঞ্জ হইতে পারে, সম্ভাব্য কোন পথ দিয়ে গেলে ওই অবস্ট্রাকশনটা অ্যাভয়েড করা যাবে। তাহলে অনুরূপ ভাবে আরো যে 2-3টা প্রপোজাল অ্যালাইনমেন্ট আমি ম্যাপের উপর দিলাম, প্রতিটার উপরে এইভাবে যেতে হবে। এইভাবে গিয়ে সবটা ডিটেইলস জেনে নিলাম, কোন জায়গায় চেঞ্জ হলো সেটাও জেনে গেলাম।
এবার গিয়ে অফিসে গেলাম, গিয়ে এবার এই প্রতিটার উপরে প্রিলিমিনারি সার্ভে করতে হবে। প্রিলিমিনারি সার্ভে প্রতিটা রুটের উপর 3টা যদি হয়, এইটা একটার উপর আলাদা আলাদা করতে হবে। ওখানে করে এসে অ্যালাইনমেন্ট রাখতে হবে, ওখানে কনস্ট্রাকশন কস্ট কিরকম হবে, কোনটার কয়টা ব্রিজ হবে, কয়টা উঁচু নিচু আছে, এগুলো চিন্তা করে প্রতিটা সেকশন একে বলা চলে কি বলে কাটিং ফিলিং, কোনটাতে কিরকম হবে না হবে এগুলো চিন্তা করে 3টা জন্য আলাদা আলাদা যার যার মতো করে টোটাল এস্টিমেশন করতে হবে। এই জন্য প্রথমে বলেছিলাম এই যে এখানে কম্পারিজন করে, এখানে না কোথায় এই যে ম্যাপ, প্রোফাইল, আদার রিলেটেড ড্রয়িং ইনভলভ ইন দ্য প্ল্যানিং এন্ড কনস্ট্রাকশন, এগুলো করে, এগুলো উদাহরণ কোন কোন জায়গার জন্য প্রজেক্ট সার্ভেইং করতে হয়। আমরা কোথায় যেন পড়াইলাম, ওই আগের সপ্তাহে মনে হয়। এখানে নাই, যাই হোক, এখন আমরা রিকনেসেন্স সার্ভে করলাম, করার পরে প্রিলিমিনারি সার্ভেতে প্রতিটা রুটের উপর ডিটেইলস করতে হবে বলেছি। 3টা করার পরে মনে করো 3টা প্রপোজাল ছিল, 3টা লাইনের উপরে ডিটেইলস করলাম, করার পর একটা পাশাপাশি বসালাম, প্রতিটার কস্ট নির্ধারণ করলাম। কস্ট নির্ধারণ করে কোনটাতে বেনিফিট বেশি পাওয়া যায়, এটাকে বলা হয় বেনিফিট কস্ট রেশিও বের করা। ইউটিলিটি সিস্টেমে একটু আগে বলেছি, ওই বেনিফিট এবং ম্যাক্সিমাম ইউটিলিটি পাওয়া যায়, সেটাই আমরা এখন নির্ধারণ করব। প্রিলিমিনারি সার্ভে থেকে ওইটা করব, করার পরে যেটা ফাইনালি বেনিফিট কস্ট রেশিও বেশি হবে, যার ম্যাক্সিমাম ইকোনমি আর ম্যাক্সিমাম ইউটিলিটি পাবো, সেটাকে কনসিডার করলাম। করার পরে ওইটার উপরে ফাইনাল লোকেশন করতে হবে, ফাইনাল লোকেশন সার্ভে, ফাইনাল লোকেশনের ডিটেইল সার্ভে। এই ফাইনাল লোকেশন মানে এটা সিলেকশন হয়েছে, এটা অ্যালাইনমেন্টটা বসাই ফেলতে হবে। ওই যে আমরা যে কথাটা প্রথমেই বলেছি, এই অ্যালাইনমেন্ট মানে এই ফাইনাল লোকেশন সার্ভে, এইটাই। এতটুকু যেখানে শেষ। কিন্তু আমাদের প্রজেক্ট হইলে আরো অনেক কিছু আছে। এই প্রথম পয়েন্টে ফাইনাল লোকেশন শেষ, আর পাশে কনস্ট্রাকশন সার্ভে। কনস্ট্রাকশন সার্ভে মানে কি, এটা করতে গেলে ওই যে বালি, পাথর, পানি, লেবার, ইকুইপমেন্ট, এই সমস্ত গুলো কিভাবে কোথায় পাওয়া যাবে, কোত্থেকে আনা যাবে, সেটা এই কনস্ট্রাকশন সার্ভে বলতে বোঝানো হয় সেটা। তাহলে এটা হচ্ছে আমাদের রুট সার্ভে ওয়ার্ক। এটা বিভিন্ন স্টেপ গুলো আমরা এখানে বললাম। এই প্রিলিমিনারি সার্ভেতেই ফাইনাল ড্রয়িং, এস্টিমেটিং করতে হয়, এগুলো করে কস্ট বেনিফিট রেশিও বের করতে হয়। বেনিফিট কস্ট রেশিও যাকে বলা হয় বেনিফিট কস্ট রেশিও, যার ম্যাক্সিমাম হবে সেটাই আমাদের সিলেকশনে আসবে। ওই সিলেক্টেড পয়েন্টের উপরেই আমাদের ফাইনাল লোকেশন করে এটা গ্রাউন্ডে বসাই দিত, প্যাক গেড়ে গেড়ে, প্যাক প্যাক তো বুঝো, এইটার লোকেশন করে ফেলতে হবে। এটাই হচ্ছে ফাইনাল লোকেশন। আর কনস্ট্রাকশন সার্ভে মানে ওই রোডে ব্যবহৃত মালামাল গুলো কোথায় পাওয়া যাবে, কস্ট কিরকম হবে, এটা সার্ভে করা। এইবার আসি আমরা, এইটা হয়ে যাওয়ার পর, ফাইনাল ডিসিশন হওয়ার পরে ডিজাইন ওয়ার্কটা আগে আসা উচিত ছিল। এই যে ডিজাইন ওয়ার্ক, ম্যাটেরিয়াল কালেকশন এর পরে, ডিজাইন ওয়ার্কের পরে করে। যাই হোক, আমরা ডিজাইন ওয়ার্কটা আগে বলি। একটা সিলেকশন হয়ে গেল কি কি ডিজাইন, অর্থাৎ এটা রোডটা যদি অ্যালাইনমেন্ট হয়ে গেল, হয়ে যাওয়ার পরে রোডটা যদি করতে হয় কি কি ডিজাইন করতে হবে। তোমরা জানো ডিজাইন মানে কি,
তোমরা থার্ড ইয়ার টার্ম 1-এ করেছো ডিজাইন মানে কি আরসিসি তে ডিজাইন আর অ্যানালাইসিসের মধ্যে পার্থক্য বুঝো হ্যাঁ অ্যানালাইসিস কি ডিজাইন কি বলো হ্যালো স্যার ডিজাইন হচ্ছে গিয়ে আর স্যার যেগুলো বললো তখন আমি বুঝাই দেবো তার মানে যদ্দূর ডিজাইন হচ্ছে গিয়ে মানে আমার লোড জানা আছে আমি এখন কি পরিমাণ থিকনেস দিব বা ওটার স্ট্রেংথ কি হবে। আর স্যার অ্যানালাইসিস হচ্ছে গিয়ে আমার একটা পার্টিকুলার থিকনেস বা স্ট্রেংথ জানা আছে এখন কি পরিমাণ লোড নিতে পারবে সেটা হচ্ছে গিয়ে অ্যানালাইসিস। আরে কাছাকাছি বলেছো ঠিক আছে অ্যানালাইসিস মানে একটা স্ট্রাকচার কত কি পরিমাণ লোড পড়বে সেটা তোমাকে আগেই জেনে যেতে হবে। তুমি স্ট্রাকচার আছে তার উপর কত লোড পড়বে সেটা না, তুমি একটা বিল্ডিং করবে একটা ব্রিজ করবে এই ব্রিজের উপর দিয়ে কত পরিমাণ লোড যাবে সেটা আগে জেনে ওই স্ট্রাকচারের থিকনেস সাইজ এন্ড শেপ বের করা। সাইজ বলতে থিকনেস, শেপ মানে আমি গোলাকার দেব না সার্কুলার দেব না রেক্টেঙ্গুলার দেব সেটা হচ্ছে শেপ। ডিজাইন মানে সাইজ এন্ড শেপ উইথ কি ম্যাটেরিয়াল প্রপার্টি, এটা হচ্ছে ডিজাইন। ম্যাটেরিয়াল প্রপার্টিতে পাবো আমি লোড থেকে, লোড কত আসবে সেটা তোমাকে অ্যাজাম্পশন করে নিতে হবে, এটা আগেই করে নিতে হবে, ওটার বেসিসে তুমি ডিজাইন করেছো। তো অ্যানালাইসিস মানে যা লোড পড়বে হরিজন্টাল ভার্টিক্যাল আর্থওয়ার্ক লোড ভাইব্রেশন লোড যা পড়বে ওইগুলোর বেসিসে কি কি রিঅ্যাকশন হবে এটা হচ্ছে অ্যানালাইসিস। কি কি রিঅ্যাকশন কি কি মুভমেন্ট কি কি শিয়ার কি কি টরশন বের হবে এটা হচ্ছে অ্যানালাইসিস। ওইগুলোর বেসিসে এই যে অ্যানালাইসিসের বেসিসে তোমার সাইজ এন্ড শেপ কি রকম হবে সেটা হচ্ছে ডিজাইন। একটার সাথে একটা সম্পর্ক, অ্যানালাইসিস না করে ডিজাইন করতে পারবে না। তা এই জন্য অ্যানালাইসিস বুঝতে হবে যে আমার রিঅ্যাকশন কি কি হবে সেটা বের করা, আর ডিজাইন মানে ওই রিঅ্যাকশনের উপর ভিত্তি করে আমার সাইজ এন্ড শেপ কি রকম হবে। তো এখানে আমাদের ডিজাইন ওয়ার্ক মানে ওইটা সাইজ এন্ড শেপ ড্রয়িং থাকে ম্যাটেরিয়াল প্রপার্টি থাকে, ওগুলো ড্রয়িং এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভাষা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় হচ্ছে ড্রয়িং। ওইটা ড্রয়িং এর মাধ্যমে প্রকাশ করা, একটা ড্রয়িং দেখে পুরো জিনিসটা বোঝা যায়। তাহলে প্রথম ডিজাইন পেমেন্টের উপর। পেমেন্ট মানে কি তোমাদের বলেছিলাম রিজিড পেমেন্ট ফ্লেক্সিবল পেমেন্ট মিক্স পেমেন্ট হইতে পারে। তো আমরা মেইনলি দুই ধরনের পেমেন্ট বলি, একটা হচ্ছে রিজিড পেমেন্ট আর একটা ফ্লেক্সিবল পেমেন্ট। এই পেমেন্ট ডিজাইন প্রথম করা লাগে। তারপর ক্রস ড্রেনেজ ওয়ার্কস, ওই যে ক্রস ড্রেনেজ বলেছিলাম কোনগুলো, ব্রিজ পড়লে কালভার্ট পড়লে ক্যানেল পড়লে এগুলো হচ্ছে ক্রস ড্রেনেজ। অর্থাৎ একদিক থেকে রাস্তা যাচ্ছে সোজা পশ্চিম দিকে, এখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে পানি যাবে না দক্ষিণ দিক থেকে উত্তর দিকে পানি যাবে, তার জন্য পানির যাওয়ার ব্যবস্থা না করলে রোড ডুবে যেতে পারে ভেঙে যেতে পারে। এই জন্য ক্রস ড্রেনেজ ওয়ার্ক লাগবে, ক্যানেলের উপর দিয়ে রিভারের উপর দিয়ে মার্শল্যান্ডের উপর দিয়ে ওগুলা যে যাবে ওগুলাকে ক্রস ড্রেনেজ ডিজাইন গুলা করতে হবে, অর্থাৎ ব্রিজ ডিজাইন করতে হবে। তারপর জিওমেট্রিক ডিজাইন, ওই যে একটু আগে আমাকে একটা ছেলে প্রশ্ন করেছে স্যার জিওমেট্রিক মানে কি। তাহলে রোডের সাইজ শেপ হরিজন্টাল কার্ভ ভার্টিক্যাল কার্ভ কিরকম হবে কোন জায়গায় হবে সেটা প্রকাশ করে দেওয়া হচ্ছে জিওমেট্রিক ডিজাইন। তারপরে স্লোপ অফ কাটিং এন্ড এমবাঙ্কমেন্ট, এই যে রোড যেভাবে যায় তোমরা স্লোপ কাটিং এন্ড ফিলিং করেছিলে সেটা একটা, আর এমবাঙ্কমেন্ট মানে রোডটাকে এমবাঙ্কমেন্ট বলা হচ্ছে, উঁচু হলে এর সাইড স্লোপ কিরকম হবে। মিক্স ডিজাইন, শুধু এইগুলা রোড কনস্ট্রাকশন করতে গেলে ম্যাটেরিয়াল গুলার মিক্স ডিজাইন করতে হয়। তোমরা জানো যে ম্যাটেরিয়ালের মিক্স ডিজাইন মানে কি, ওই যে সেকেন্ড ইয়ারে পড়েছো কনক্রিট মিক্স ডিজাইন পড়ো নাই? কনক্রিট মিক্স ডিজাইনে এটা এক ধরনের মিক্স ডিজাইন, আর রোড করতে গেলেও সয়েলের সাথে অ্যাগ্রিগেট কত দেব সেটা একটা মিক্স ডিজাইন। এইভাবে করে মিক্স ডিজাইন দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে ড্রেনেজ ডিজাইন, এই ড্রেনেজ ডিজাইন এই ক্রস ড্রেনেজ ডিজাইন আর এই ড্রেনেজ ডিজাইনের মধ্যে পার্থক্য আছে।
কি পার্থক্য? ক্রস ড্রেনেজ মানে এটা এক পাশ থেকে আরেক পাশে ক্রস করে যে ড্রেন দেয়া হয়, ড্রেন বলতে ছোট স্ল্যাব ব্রিজ, কালভার্ট ব্রিজ, বড় ব্রিজ যাই দিয়ে এগুলোকে ক্রস ড্রেনেজ বলে। আর এই ড্রেনেজ ডিজাইন কি? সারফেস ড্রেনেজ। রোড করলে হবে না। এই রোড থেকে পানিটা কিভাবে, বৃষ্টির দিনে পানিটা কিভাবে সেফলি নিচে নেমে যাবে, রোডের ক্ষতি না করে, সেটা ডিজাইন করতে হয়। এটাকে বলে সারফেস ড্রেনেজ ডিজাইন। তাহলে একটা রোড করতে গেলে কি কি ডিজাইন ইনভলভ, মিনিমাম 6টা বলেছে, আরো কিছু ডিজাইন আছে, ওগুলো পরে। বেসিক 6টা ডিজাইনের কথা বললাম। এগুলো কেন করতে হয় এগুলো বুঝতে হবে, তারপর বলতে হবে। মিক্স ডিজাইন কেন করতে হয়, ড্রেনেজ ডিজাইন কেন করতে হয়, এই মিক্স ডিজাইন একটা ম্যাটেরিয়ালের সাথে আরেকটা ম্যাটেরিয়াল কিভাবে প্রপার স্ট্রেন্থ দেবে সেটা ডিজাইন করতে হয়। এগুলো হচ্ছে ডিজাইন। আরগুলো সোজা, আর্থওয়ার্ক, কাটিং, ফিলিং, কম্প্যাকশন। কাটিং ফিলিং করবে আর কম্প্যাকশন করে রোড রেডি করতে হবে। আর পেভমেন্ট কনস্ট্রাকশন মানে নিচ থেকে করে আসতে হয় রোড। প্রথম সাবগ্রেড কনস্ট্রাকশন, সাব বেস, বেস, তারপর সারফেস কোর্স কনস্ট্রাকশন, এইগুলো এখানে দেওয়া আছে। প্রিপারেশন অফ সাবগ্রেড, তারপর লেয়িং অফ সাব বেস একটা একটা, তারপর বেস, তারপর সারফেস কোর্স। নিচ থেকে রোড করতে হবে। তারপর কনস্ট্রাকশন কন্ট্রোল, এই সমস্ত যে কনস্ট্রাকশন করবো, পেভমেন্ট কনস্ট্রাকশন করব, তার কন্ট্রোল সবসময় করতে হবে। কন্ট্রোল মানে করা কি, ম্যাটেরিয়াল প্রপার্টি ঠিক আছে কিনা, কনস্ট্রাকশন ঠিক হচ্ছে কিনা, ডিজাইন সঠিক মতে ডিজাইনের মতো করে কনস্ট্রাকশন হচ্ছে কিনা, এগুলো হচ্ছে কনস্ট্রাকশন কন্ট্রোল। তো সুতরাং একটা পুরো প্রজেক্ট শেষ করতে হলে এইগুলো সব বুঝতে হবে। তাহলে একটা প্রজেক্ট মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় একটা রোড করতে হলে প্রথম আমাকে সার্ভে করতে হবে, প্রজেক্ট সার্ভেইং। প্রজেক্ট সার্ভেইং কি কি স্টেপে আগায় সেটা আমরা বলেছি। এটা তোমরা 105 এ পড়েছো ফার্স্ট লেভেলে। ওখানে স্টেপগুলো আজিজ শাহজাহানের বইতে যা আছে সেগুলো মোটামুটি ফলো করলে একটা প্রজেক্ট সার্ভেইং শেষ হয়। তারপরে হচ্ছে কি ম্যাটেরিয়াল কালেকশন, অর্থাৎ কনস্ট্রাকশনে যে সমস্ত ম্যাটেরিয়াল দরকার ওগুলো কালেকশন করা, ওগুলো টেস্ট করা। ডিজাইন ওয়ার্ক, ডিজাইন ওয়ার্ক খুব বেশি ইম্পর্টেন্ট। এই প্রতিটা ডিজাইন করতে হবে, এগুলোর বেসিসে ম্যাটেরিয়াল কালেকশন করতে হয়। আর্থ ওয়ার্ক, আর্থ ওয়ার্ক মানে তো তোমরা জানো, একটা রোড উঁচু নিচু হলে কাটিং ফিলিং কত, এগুলো করার সাথে সাথে কম্প্যাকশন করতে হয় ডিজিআর স্ট্যান্ডে। তারপর এরপরে পেভমেন্ট কনস্ট্রাকশনে লেয়ার বাই লেয়ার, নিচ থেকে সাবগ্রেড প্রিপারেশন, তারপর সাব বেস, বেস, তারপর সারফেস কোর্স। আর এই কনস্ট্রাকশন গুলো করতে গেলে কি কন্ট্রোল করতে হবে, বিভিন্ন টেস্ট, স্ট্রেংথ, তারপর ডিজাইন মোতাবেক হচ্ছে কিনা, এটা হচ্ছে পুরো একটা নিউ প্রজেক্ট। তাহলে এখন আমরা কিছু ডেফিনিশন দেখি। আমি মুখে বলেছি সব, এটা এই ফিগারটা পাবে না বইতে, এটা আমি নিজেই একটা স্টেপ ওয়াইজ সাজিয়েছি। আর বইতে এইগুলো পাবে, এই যে ম্যাপ স্টাডি, এটা খান্নার বইতে পাবে। আমি আবার লিখেছি ম্যাপ স্টাডি কেন করতে হয়, এটা তোমাদের বলেছি। কালেকশন অফ ম্যাপ ফ্রম সার্ভে ডিপার্টমেন্ট ফর প্রপোজড এরিয়া, যে এরিয়ার জন্য করব তার সার্ভে ডিপার্টমেন্টে কালেকশন করতে হবে। ইট ইজ পসিবল টু, কেন করব, ইট ইজ পসিবল টু হ্যাভ এন আইডিয়া অ্যাবাউট সেভারাল পসিবল অল্টারনেট রুটস। ওই ম্যাপ দেখেই সহজভাবে অল্টারনেট রুট গুলো করা যায়। সো দ্যাট ফার্দার ডিটেইলস অফ দিস মে বি স্টাডিড লেটার এট দ্য ফিল্ড, ফিল্ডে গিয়ে পরে করা যাবে। এগুলো করতে গেলে ওই যে অ্যাভয়েডিং যেগুলো অবলিগেটরি পয়েন্টস, এগুলো দেখতে হবে। যাই হোক, ম্যাপ স্টাডি কি, কেন করতে হয়, কিভাবে করতে হয়, ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। এই যে ম্যাপ স্টাডি, একটা রাউজান উপজেলার ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাপ দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই ম্যাপ আমি এটা ডিটেইলস নাই, এগুলো হচ্ছে রাজনৈতিক ম্যাপ। কিন্তু এটা যদি
টপোগ্রাফিক্যাল ম্যাপ হয়তো এখানে কোন জায়গায় স্কুল, কোন জায়গায় বিল্ডিং, এখানে শুধু রোড গুলো দেখানো হচ্ছে, এরিয়া গুলো বাক দেখানো হচ্ছে, আর কিছুই না। এই যে তোমাদের রাউজান সেন্টার, মেইন উপজেলা সেন্টার হচ্ছে এখানে, কিন্তু পাহাড়তলি কোথায়? হ্যাঁ, জানো? এই যে পাহাড়তলি এখানে লেখা আছে, এই যে এখানে এই পাহাড়তলি রোড হচ্ছে এখানে, ক্রস সেকশন, যে একটা ক্রস সেকশন আছে না, এইটা রাউজান দিয়ে গিয়েছে, রাউজান উপজেলা যেখানে সেখানে। আর এর পরপরে আমাদের সুয়েট, পাহাড়তলির পরপরে এখানে সুয়েট কোথাও হবে। তারপরে এতটুকু গিয়ে রাঙ্গুনিয়া, এটা হচ্ছে রাউজান উপজেলা, এইদিকে রাঙ্গুনিয়া, এইদিকে কাউখালী, রাঙামাটি পড়েছে, এইদিকে ফটিকছড়ি, এইদিকে হাটাজারি, এগুলো উপজেলা। তাহলে এরকম একটা, এই ম্যাপ না সার্ভে ডিপার্টমেন্টের ডিটেলস আছে, এরকম ম্যাপ পাওয়া যায়। এটা আমি গুগল ইয়ে থেকে সংগ্রহ করেছি, এটা আরো ডিটেলস সংগ্রহ করলে তাহলে সুবিধা হবে। রোডটা মনে করো এই যে সুয়েট থেকে আমি যাব সিটিং ইউনিভার্সিটি, এই সিটিং ইউনিভার্সিটি হাটাজারির এই জায়গায় কোথাও হবে, এই জায়গায়। তাহলে এখান পর্যন্ত যেতে হলে আগে ম্যাপ স্টাডি লাগবে, কোথায় স্কুল আছে, কোথায় বাড়িঘর আছে, এগুলো দেখার জন্য, কোথায় খাল আছে, নদী নালা আছে, এইটা ম্যাপ স্টাডি বলা হয়। এইটা কি নদী? এখানে দুটো নদী দেখানো হচ্ছে, এই যে এটা কি নদী? এই যে এখানে লেখা আছে হালদা নদী, আর এটা এই যে বড়টা, এই যে এখানে লেখা আছে কর্ণফুলী নদী। এই যে এখানে আসছে, এখানেই হচ্ছে মোহরা, যেখানে মিক্স হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের এই মধুরাঘাট ব্রিজ, এটা এই যে এই রোডটা সাতগাঁও থেকে কিভাবে আসছে সেটা এখানে দেখানো হচ্ছে। রিকনেসেন্স সার্ভে যেগুলো আমি বলেছি, এখানে রিকনেসেন্স সার্ভেতে কিছু লাগে না তেমন, ওই প্রতিটা অ্যালং দা প্রপোজড রুট, যে তিনটা রুট প্রপোজ করলাম, প্রতিটার ক্ষেত্রে ফর ইচ রুট কালেক্টিং দ্য ফলোইং ডাটা, এই ডাটাগুলো সংগ্রহ করতে হবে। এইগুলো আমি আর পড়বো না, কারণ তোমরা এটা 105 এ পড়েছো, তোমরা আবার পড়ে নেবে, এই যে আজিজের বই থেকে তুলেছি এগুলো। তাহলে এই যে প্রপোজড অ্যালাইনমেন্ট মে বি অল্টার্ড, এটা চেঞ্জ হইতে পারে আফটার ম্যাপ স্টাডি ডিউরিং দ্য রিকনেসেন্স। কেন? কারণ ওই যে 10 বছর বাদে কোনো জায়গায় ইয়ে হয়ে গেলে, ওটা কনস্ট্রাকশন হয়ে গেলে ওটা চেঞ্জ করতে হবে। এখানে বেশি ইনস্ট্রুমেন্ট লাগে না, কি কি লাগে? প্রিজমেটিক কম্পাস, ওই যে চেঞ্জ ইন ডিরেকশন জানার জন্য, ট্যাপ, হ্যান্ড লেভেল, এগুলো। এই কি কি সংগ্রহ করতে হয়, কোথায় এই যে ভ্যালি, কোথায় পন্ড, লেক, মার্শিল্যান্ড, রিজ, হিল, এক্সেট্রা। তারপরে অ্যাপ্রক্সিমেট ভ্যালুস অফ গ্রেডিয়েন্ট, এগুলো আইডিয়া, মানে উঁচু নিচু হলে কত হতে পারে, রেডিয়াস অফ হরিজন্টাল কার্ভ, এগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে হবে। যাই হোক, এগুলো পরে নেবে। আর ল্যান্ড অ্যাকুইজিশন করতে গেলে কত ল্যান্ড, এই যে এখানে ভ্যালু কত পড়তে পারে, ল্যান্ড ভ্যালু ফর অ্যাকুইজিশন অফ ল্যান্ড, টাইম রিকোয়ার্ড ফর কনস্ট্রাকশন, অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট অফ কাটিং অ্যান্ড ফিলিং, স্লোপস অফ হিল, হিল পড়লে কিরকম স্লোপ আছে। তারপর হচ্ছে প্রিলিমিনারি সার্ভে, এগুলো ওই সার্ভে বিভিন্ন ইয়ে দেখানো হচ্ছে আর কি, এগুলো তো জানো তোমরা। এই যে প্রিলিমিনারি সার্ভে হচ্ছে ওই প্রতিটা রিকগনিশন সার্ভে যেগুলো হলো তার উপরে ডিটেইলস করতে হবে। ডিটেইলস করতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট দরকার? ট্রানজিট টিউরোলাইট, লেভেল, ট্রানজিট টিউরোলাইট তো সবাই জানো, আর লেভেল তো ছিল, ওয়াই লেভেল, ডাম্পি লেভেল, এগুলো। টিউরোলাইটও বিভিন্ন রকম আছে, ট্যাপ, চেইন, প্লেন টেবল, টেকোমিটার, হ্যান্ড লেভেল, এই সমস্ত নিয়েই তোমাকে নামতে হবে প্রতিটার উপরে। ফলোইং ডিটেইলস ফর ইচ অ্যালাইনমেন্ট, প্রতিটা অ্যালাইনমেন্টের উপরে এই সমস্ত গুলো সংগ্রহ করতে হবে। এগুলো তোমরা জানো, বারবার বলছি, না জানলে আমাকে কোনো পয়েন্ট না বুঝলে বলো, এখন আমি বলে দিই। এই যে এখানে হাইয়েস্ট ফ্ল্যাট লেভেল HFL, লোয়েস্ট ওয়াটার লেভেল, আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম, এই সার্ভে গুলো করতে হবে। করার পরে আমাদের এই যে বেনিফিটস অফ অ্যালাইনমেন্ট টু দ্য পপুলেশন উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য এডুকেশন, ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচারাল ফ্যাসিলিটিস কিরকম হবে সেটা জানতে হবে। জানার পরে এবার অফিসে বসে
এই যে প্রতিটা রুটে যা সার্ভে করলে বেনিফিট কস্ট রেশিও বের করো। এই যে এখানে আফটার কালেক্টিং অল দিস ডিটেলস এ কম্পারেটিভ স্টাডি, এ কম্পারেটিভ স্টাডি কি বলে? কম্পারেটিভ স্টাডি মানে কি? তুলনামূলক চিত্র, মানে তুলনামূলক পরীক্ষা যাই বললেন, মানে একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে হবে দুটার মধ্যে, কি মেরিট কি ডিমেরিট কি। ফাইনালি cheapest route selected which will meet other factors, যেটা cheapest হবে সেটাই আমরা তিনটা প্রবলেম থেকে বেছে নিলাম। এই যেটা বেছে নিলাম তার উপরে এবার কি করব? ফাইনাল লোকেশন শুধু একটার উপরে, আর প্রিলিমিনারি হবে প্রতিটার উপরে, রিকনেসেন্স হবে প্রতিটার উপরে। প্রতিটা মানে আমি বোঝাচ্ছি কি, ম্যাপ স্টাডিতে যে তিনটা বার করাইছে প্রতিটার উপরে, সেই হিসাবে ফাইনাল লোকেশন সার্ভে বলেছিলাম। এই যে ওখানে বলেছি আমি, অ্যালাইনমেন্ট ফাইনালাইজড এট দ্য ডিজাইন অফিস আফটার দ্য প্রিলিমিনারি সার্ভে ইজ টু বি ফার্স্ট লোকেটেড অন দ্য ফিল্ড বাই এস্টাবলিশিং দ্য সেন্টার লাইন। এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট, হাই অ্যালাইনমেন্ট। নেক্সট, ডিটেইল সার্ভে should be carried out for collecting the information necessary for the preparation of plans, construction, detail for the highway project. ওইটার উপরে ডিটেইল এবার এস্টিমেশন কস্ট সব বের করতে হবে। আর কনস্ট্রাকশন সার্ভে তো বলেছিলাম এখানে ম্যাটেরিয়ালের অ্যাভেলেবিলিটি কিরকম, কোথায় পাওয়া যাবে, কিরকম স্ট্রেংথ, এগুলো ম্যাটেরিয়াল সার্ভে। তাহলে এটা প্রজেক্ট সার্ভেইং শেষ। এরপরে কনস্ট্রাকশন। এই যে আমি কনস্ট্রাকশন গুলো লিখি নাই এখানে, এই যে এখানে যা বলেছি, এই সার্ভের পরে এই যে ডিজাইন ওয়ার্ক, এগুলো প্রতিটার ক্ষেত্রে করতে হয়। এগুলো বিরাট প্রজেক্ট, এক একটা রোডে যা খরচ। আর তোমরা জানো যে রোডের চাকরি বাংলাদেশে এখন বেশি, রোড সাইড হাইওয়ে না শুধু, কিরকম ভাবে চাকরি বেশি বলতো? কোথায় কোথায় যারা হাইওয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে বা হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর উপর চাকরিটা বেশি। কি কি সেক্টর? রোডস এন্ড হাইওয়ে সেক্টর, এলজিডি সেক্টর। এলজিডি সেক্টর তো বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারদের চাকরি। ডাব্লিউডিবি তে আছে, পিডিবি তে আছে, কারণ ওখানে ইন্টারনাল রোড করার জন্য। প্রতিটা উপজেলা আছে, প্রতিটা মিউনিসিপ্যালিটি আছে, প্রতিটা সিটি কর্পোরেশন আছে। সিডিএ চাকরি, সিটি কর্পোরেশন, অনুরূপভাবে রাজুকের চাকরি, এগুলো সব হাইওয়ের সাথে রিলেটেড, যার রোডের সাথে রিলেটেড এই চাকরি। এই জন্য রোডের এগুলো বেশি জানা মানে তোমার চাকরির সুযোগ বেড়ে যাওয়া। ম্যাটেরিয়াল প্রপার্টি শুধু রোডের জন্য না, বিল্ডিং এর জন্য দরকার। যে কোনো কনস্ট্রাকশনে ম্যাটেরিয়াল প্রপার্টি জানতে হবে। যাই হোক, আমরা এটা মোটামুটি এখানে শেষ করলাম। আর কিছু আছে এগুলো একটু বলি। এই যে রিঅ্যালাইনমেন্ট অর রিডিজাইনিং প্রজেক্ট, আমরা বলেছিলাম এটা নিউ, আগে বলেছি এগুলো নিউ প্রজেক্টের জন্য। এখন রিডিজাইন কেন করব, রিডিজাইন বা রিঅ্যালাইনমেন্ট কি কারণে করব, এটাকে বলা হচ্ছে নেসেসিটি অফ রিঅ্যালাইনমেন্ট। তাহলে কি কি? প্রথম, ইমপ্রুভমেন্ট অফ হরিজন্টাল অ্যালাইনমেন্ট। হরিজন্টাল অ্যালাইনমেন্ট অনেক সময় আঁকা বাঁকা হয়, রোড আঁকা বাঁকা হলে ওটাকে ইমপ্রুভ করার জন্য রিঅ্যালাইনমেন্ট ডিজাইন প্রজেক্ট করতে হয়। যেমন হরিজন্টাল অ্যালাইনমেন্টে কি কি হয়? রেডিয়াস ছোট আছে, এটা বড় করা, সুপার এলিভেশন বেশি আছে, এটা কমানো, ট্রানজিশন কার্ভ, ক্লিয়ারেন্স অন ইনার সাইড অফ দ্য কার্ভ, এগুলো করার জন্য, জিগজ্যাগ থাকলে সব করার জন্য আমাদের হরিজন্টাল অ্যালাইনমেন্ট, রিঅ্যালাইনমেন্ট প্রয়োজন। অনেক সময় দেখা যায় ফ্লাডে রোড ডুবে যায় বর্ষাকালে, তাহলে কি করতে হবে? রেজিং দ্য লেভেল করার জন্য আমাদের রিঅ্যালাইনমেন্ট প্রজেক্ট করতে হবে, সাবজেক্টেড টু ফ্লাডিং অর ওয়াটার লগিং। ফ্লাডিং হইতে ওয়াটার লগিং হইতে পারে রেইনি সিজন। আর কোন জায়গায় যদি ন্যারো উইক ব্রিজ থাকে, রোড থাকে, তখনও
রিঅ্যালাইনমেন্ট প্রয়োজন। এছাড়া রেলওয়ে লেভেল ক্রসিং এ যদি আন্ডারপাস বা ওভারপাস দিই তাহলে করতে হবে। স্ট্র্যাটেজিক নিড মানে অত্যাবশ্যকীয় মানে নিড, এটা সাধারণত বলা হয় ডিফেন্সের জন্য, যারা সামরিক বাহিনীতে আছে তাদের জন্য, মানে পার্শ্ববর্তী উপজেলা হলে অন্য দেশের সাথে বর্ডার যদি হয় তাহলে ওখানে একটা রোড থাকা ভালো। আর টু অ্যাভয়েড পাসিং মেইন রোড থ্রু টাউন অর সিটি, ওই যেটা বলেছিলাম বাইপাস করতে হয়, বাইপাস ডিউ টু কনস্ট্রাকশন অফ নিউ ড্যাম অর উইয়ার, নিউ টু construction of new dam or weir, some portion of the road has been submerged, যখন কোন জায়গায় একটা নিউ ড্যাম করলো, স্লুইস গেট করলো, তখন উপরের অংশ কোন কোন জায়গা ফ্লাডেড হয়ে যেতে পারে, তখন রোডটাকে উঁচু করতে হয়। এই জন্য দা পোর্শন অফ দ্য রোড হ্যাজ বিন সাবমার্জ, ডুবে যদি যায় তাহলে কি করতে হবে। এই কয়েকটা কারণে রিঅ্যালাইনমেন্ট করতে হয়। কিভাবে করব সেটা সিম্পল, এত বড় নিউ প্রজেক্ট করতে পারলে রিঅ্যালাইনমেন্ট প্রজেক্ট করা কোনো ব্যাপার না। এই হিসাবে আমি একটা রিঅ্যালাইনমেন্টের ছবি দেখাই, এটা খান্নার বইতে আছে ছবিটা, এই যে দেখতে পাচ্ছ। আগে রোডটা ছিল এই যে ডটেড এক্সিস্টিং রোড, এই ডটেড এগুলো, তাহলে এটা কে রিঅ্যালাইনমেন্ট করা হয়েছে, এই যে এখানে রিঅ্যালাইনমেন্ট প্রজেক্ট বলা হচ্ছে। এইখানে কার্ভ ছিল, এই কার্ভ গুলোকে স্ট্রেট করা হয়েছে। এখানে খুব ছোট কার্ভ ছিল, এটাকে হোয়াইট কার্ভ করা হয়েছে। আর এই রোডটা এদিক দিয়ে গিয়েছিল, এটাকে সোজা করে দেওয়া হয়েছে। এখানে ব্রিজ এখানে ঠিক রেখেছে, ব্রিজটা যাতে নষ্ট না হয়। এইখানে এটা কঠিন একটা কার্ভ ছিল, সেটাকে সোজা কার্ভ করা হয়েছে। আর এর পাশাপাশি এটা হচ্ছে লঙ্গিচুরাল প্রোফাইল, এগুলো তোমরা জানো, উঁচু নিচু ডেটাম লাইন, এগুলো ধরে কত কাটতে হবে, কত ইয়ে করতে হবে সেটা। আর যেখানে ক্রস সেকশন রেখেছে কি, এখানে ওয়াইডেনিং করেছে আর এখানে উঁচু করেছে, রেজিং দ্য রোড লাইন, তখন ক্রস সেকশন কিরকম হয়। আর এক্সিস্টিং রোড হচ্ছে সবসময় কোনটা, ডটেডটা, এটা রোড লেভেল ছিল। এইগুলা বুঝলে অনেকটা আইডিয়া হবে কিভাবে রোড ড্রয়িং করা হয়। তো ঠিক আছে, হ্যাঁ বলো। রোডটা যখন প্রথম করা হয় তখন তো অনেক কিছু চিন্তা করে করা হয়, তাহলে স্যার রিঅ্যালাইনমেন্টের যে বিষয়গুলো সেটা আসা মানে বেশিরভাগ সময় তো আসার কথা না। এই জন্যই ওই যে আমি প্রথমেই বলেছি, রোড অ্যালাইনমেন্ট যদি ইমপ্রপার হয়, এই জন্যই বলেছি এই ডিসঅ্যাডভান্টেজ গুলো হইতে পারে। ওই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বলে রিঅ্যালাইনমেন্ট করছে। আবার এইরকম আঁকা বাঁকা, এই যে কার্ভ থাকাতে রোড অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে, এই যে এখানে এইরকম হইতে পারে, অথবা ডিসকমফোর্ট হচ্ছে। আমরা 5টা ডিসঅ্যাডভান্টেজ বলেছিলাম। এই কারণে রিঅ্যালাইনমেন্ট এগুলো আফটার মনে করো 30-40 বছর পরে আবার করে, এরকম করে। তখন জমি অ্যাকুয়ার করাও সম্ভব হয় নাই, তখন এরকম আপডেটেড ছিল না রোড কন্ডিশন। নতুন ভাবে করার জন্য 30-40 বছর পর বা 50 বছর পর এই রিঅ্যালাইনমেন্ট করা প্রয়োজন হয়ে পড়ে। ওই আমি বললাম ঢাকা চিটাগাং রোড আগে যা ছিল অনেক আগে থেকে, ব্রিটিশ আমল থেকে, সেটা 90s এর সময়ে রিঅ্যালাইনমেন্ট করা হলো। আবার চট্টগ্রাম কক্সবাজার রোড, এটাও রিঅ্যালাইনমেন্ট করা হয়েছে 90s এর সময়ে, অর্থাৎ 90-র পরে, এটা 95-এ করা হয়েছিল মনে হয়। আর ঢাকা চিটাগাং রোড কিন্তু তারও আগে শুরু করেছিল, এটা শুরু করেছিল মনে হয় 91-92 থেকে। তো যাই হোক, এই রিঅ্যালাইনমেন্ট করা প্রয়োজন হয়ে পড়ে সময়ের দাবিতে, মানুষের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে। হ্যাঁ, বুঝতে পেরেছ? হ্যাঁ, আর কিছু বলো। স্যার আপনি মাঝখানে একবার আজিজ স্যারের কি যেন একটা বইয়ের কথা বললেন স্যার, সেই বইয়ের নামটা কি স্যার? আরে তোমরা C105-এ পড়ো নাই সার্ভেইং বই? ও আচ্ছা স্যার, সার্ভিং বইয়ের কথা বলছেন। জি স্যার, ওটা পড়ছি। হ্যাঁ, ওই যে প্রজেক্ট সার্ভিং একটা চ্যাপ্টার আছে, আমি ওখান থেকে এগুলো লিখেছি বললাম। এই যে এখানে যে পয়েন্টগুলো, এই যে রিকনেসেন্স সার্ভে,
প্রিলিমিনারি সার্ভে পয়েন্টগুলো ওখান থেকে লিখেছি, এই যে ফাইনাল লোকেশন সার্ভে কনস্ট্রাকশন সার্ভে ওখান থেকে লিখেছি। তার আগে যেটা লিখেছি এগুলো আবার কিছু পয়েন্ট খান্নার বই থেকেও সংযোগ করেছি, খান্নার বইতেও আছে এগুলো। এই ম্যাপ স্টাডি খান্নার বই থেকে নিয়েছি, ম্যাপ স্টাডি আজিজের বইতে নাই। একটা নোট রেডি করতে হলে অনেক বই পড়তে হয়, অনেক পড়ার পরে আমরা এগুলো রেডি করে তোমাদের কাছে দিই। তোমরা শুনো না, পড়ো না, এই জন্যই সমস্যা। সবাই কথা বলবো না, কেউ কেউ তো পড়ে নিশ্চয়ই, না হয় তারা A+ পাচ্ছে কিভাবে, ভালো রেজাল্ট করছে কিভাবে, ফার্স্ট সেকেন্ড হচ্ছে কিভাবে। আমি বলছি সবাই যদি শুনে সবাই তো A+ পেয়ে যেত, একাত্তর বেশ কম হয়তো হবে, কিন্তু সবার ব্রেন তো সমান এখানে। কেউ ইউটিলাইজ করে ঠিক মতো, কেউ ইউটিলাইজ করে না, কেউ কালক্ষেপণ করে, কেউ আলসেমি করে, এই জন্যই তাদের মধ্যে ভালো রেজাল্ট আসে না। এখানে তোমরা যখন কম্পিটিটিভ যে পরীক্ষা দিয়ে ঢুকেছো সবাই অলমোস্ট সেম না, সবাই 5 পেয়া SSC SSC তে। যাই হোক, এই পর্যন্ত আমার কথা। এরপরে কিছু ড্রয়িং, এই যে একটা রিঅ্যালাইনমেন্ট করা হয়েছে নিউ জার্সিতে, এটা মনে হয় আমেরিকা। এই যে বার্কলে, এইখানে সি আছে, এটা পুরোটা হচ্ছে বে অফ কি যেন বার্নিগেট বে। এই যে এখানে একটা ব্রিজ দিয়ে এই দ্বীপের সাথে এটা কানেকশন করা হয়েছে। এবার তোমাদের তো কোয়েশ্চেন নেওয়ার সুযোগ নাই, এখানে শেষ। আর কোনো কোয়েশ্চেন থাকলে ইফ এনিবডি ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন regarding alignment or any other transportation related. No confusion. I can finish here. স্যার একটা প্রশ্ন ছিল স্যার, মানে আগের লেকচারের স্যার। বলো স্যার, ওই যে আপনি স্যার পারফরমেন্স পড়াইছিলেন স্যার, পারফরমেন্সের একটা সার্কেলের মধ্যে 3টা ছিল স্যার। আপনি বলছেন যে ফ্যাক্টরস এফেক্টিং পারফরমেন্স। তো স্যার মানে স্যার এটা বইয়ে স্যার পাই নাই, তো স্যার এইরকম প্রশ্ন স্যার এগুলো বইতে নাই, এটা বইতে নাই। এইগুলো আমি কনস্ট্রাকশন করতে গেলে একটা যে কোনো কনস্ট্রাকশন, তুমি ব্রিজ বলো, বিল্ডিং বলো, রোড বলো, একটা টাওয়ার বলো, এটার পারফরমেন্স মানে কি? এই কার্যকারিতা পারফর্ম করবে কিভাবে, সঠিক করতে হলে এই 3টা ফ্যাক্টর মেইন। এর পাশাপাশি আরো আছে, তবে এই 3টা ফ্যাক্টর কোনোটাকে কম্প্রোমাইজ করলে ইউ ক্যানট সাকসেস ইউর কনস্ট্রাকশন। ইউ ক্যানট মানে পারফর্ম দ্য স্ট্রাকচার as your desirement or requirement. তো কি 3টে বলেছিলাম কি, এগুলো বইতে পাবে না, অ্যানালাইসিস বা নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবে। প্রথম ডিজাইন সঠিক হইতে হবে। এই যে আমি এখন প্যামবেন ডিজাইন বললাম, মিক্স ডিজাইন বললাম, বিভিন্ন মিক্স ডিজাইন, এগুলো সব সঠিক হতে হবে। ডিজাইন সবগুলো, আমি একটু আগে ডিজাইন দেখলাম না, 6টা ডিজাইন স্টেপ দেখালাম, কোনোটা নষ্ট হলে এই যে এখানে ফ্যামবেন ডিজাইন, প্রথম থেকে ফ্যামবেন ডিজাইন ঠিক হইতে হবে। ক্রস ড্রেনেজ ডিজাইন ঠিক না হলে, ব্রিজ ভেঙে গেলে, এই যে গত সপ্তাহে একটা পেপারে আসলো না, ব্রিজ উদ্বোধন না কি করার আগে ব্রিজ ভেঙে পড়ে গেল, গত সপ্তাহে মনে হয় পেপারে আসছে। তাহলে এই যে উঠে আছে ব্রিজ করা মানে ক্রস ড্রেনেজ ওয়ার্ক। জিওমেট্রিক ডিজাইন না হলে, ওই যে একটা ছেলে প্রশ্ন করলো রিঅ্যালাইনমেন্ট কেন করলাম, এই জিওমেট্রিক ডিজাইন ঠিক হয় নাই। তারপর স্লোপ কাটিং, এগুলো যদি ঠিক না হয় প্যাসেঞ্জারের কষ্ট হবে, রোড ভেঙে যেতে পারে, স্লোপ ভেঙে যেতে পারে। আর ম্যাটেরিয়াল ঠিক না হলে রোডের সারফেস নষ্ট হইতে পারে। ড্রেনেজ ডিজাইন, সারফেস ড্রেনেজ ঠিক না হলে পাহাড়তলির মতো বর্ষার দিনে যেরকম পানি জমে থাকে সেরকম হবে। এই প্রতিটা জিনিস, এটা হচ্ছে ডিজাইন একটা ফ্যাক্টর। এরপরে ম্যাটেরিয়াল, এই যে এখানে ডিজাইনে যা ম্যাটেরিয়াল বলা থাকে এইগুলো সঠিক হইতে হবে। এই জন্যই কোয়ালিটি কন্ট্রোল বলেছি, চেক। এই যে কনস্ট্রাকশন কন্ট্রোল, এইটা কনস্ট্রাকশন কন্ট্রোলের আন্ডারে, অর্থাৎ বিভিন্ন ম্যাটেরিয়াল, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন প্রসেস ঠিক আছে কিনা, এটা কনস্ট্রাকশন কন্ট্রোল। তো সেই জন্য ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে কনস্ট্রাকশন, 3টা ফ্যাক্টর। কনস্ট্রাকশন করার সময় পদ্ধতি ঠিক হচ্ছে কিনা, ম্যাটেরিয়াল গুলো ভালো হলো, কনস্ট্রাকশনের
নিয়ম মতো যতক্ষণ রাখা দরকার, যতক্ষণ যা করা ওগুলো হচ্ছে কিনা, এটা হচ্ছে কনস্ট্রাকশন কন্ট্রোল। এই হিসাবে তোমাকে ওই যে পারফরমেন্স তুমি বইতে পাবে না, তোমাকে রেডিমেড দেওয়া হবে না। আমি তো বুঝেই দিয়েছি, তোমরা হাতে হাতে নোট করো নাই। বলো আর কোনো কোয়েশ্চেন, আগের হোক পরের হোক। স্যার আরেকটা জিনিস স্যার, পেভমেন্ট নিয়ে স্যার, মানে স্যার রিজিড পেভমেন্ট আর আরসিসি পেভমেন্ট স্যার দুইটা কি এক? মানে স্যার এটা নিয়ে আইডিয়াটা একটু কম। হ্যাঁ, রিজিড পেভমেন্ট মানে হচ্ছে, রিজিড মানে কি স্যার? রিজিড হচ্ছে মানে যার কোনো ডিফরমেশন হয় না, সাধারণত যেভাবে আছে ওভাবেই থাকে। কিন্তু বিশ্বে কি কোনো ম্যাটেরিয়াল আছে রিজিড বস্তু? যে কোনো বস্তু কোনো না কোনো ডিফরমেশন হবে, কম আর বেশি। তো আরসিসি দিয়ে তৈরি করলে, এই যে যেমন বিল্ডিং বিম করছো, স্ল্যাব করছো, এখানে তেমন ডিফরমেশন হয় না, এটা রিজিড। কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্ট কি, বিটুমেন দিয়ে তৈরি করলে কি হবে, এগুলো নরম থাকবে। বিটুমেন স্বাভাবিক তাপমাত্রায় নরম থাকে, এটা ফ্লেক্সিবল। একটা চাকা আসলো রোডের উপরে, এটা কিছু দেবে গেল, চাকা চলে গেল, আবার আগের জায়গায় ফিরে আসলো, এটা ফ্লেক্সিবল। একটা শক্ত রোপ যেরকম হয় সেভাবে। তারপর এইরকম যদি হয়ে থাকে তাহলে কি হবে? আর রিজিড পেভমেন্ট হলে ওখানে সিমেন্ট দিয়ে তৈরি, আরসিসি মানে ওই সিমেন্ট দিয়ে তৈরি। হ্যাঁ, পরে দেখো। এইদিকে আসো, এইদিকে আসো। এইটা জাকির আমাকে দিয়েছে, এটা হজরত আলী সাহেব। হ্যাঁ, বুঝতে পেরেছো এখন? রিজিড পেভমেন্ট মানে সিমেন্ট দিয়া তৈরি করা রোড, আরসিসি দিয়া। আর বিটুমেন দিয়ে তৈরি করলে এটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট। রেসপন্স করো ভাই। জি স্যার, বুঝতে পারছি। সজিবুল্লাহ স্যারের ভাইয়ের বিয়ে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, I can finish here. So আমি তোমাদের বললাম যে হাইওয়ে এই লাইনটা চাকরির জন্য বোঝার জন্য খুবই প্রসপেক্ট। বারবারই বলি, হাইওয়ে ভালো করে বুঝলে অন্যান্য ব্রাঞ্চ গুলো বুঝতে পারবে। কারণ হাইওয়ের সাথে অন্যান্য যেগুলোর সাথে রিলেশন আছে, আমি তোমাদের প্রথম লেকচারে প্রথম দিনেই বুঝেছি, হোয়াট আর দ্য রিলেশনশিপ বিটুইন আদার ব্রাঞ্চেস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। আর ট্রান্সপোর্টেশন শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেশন না, সমস্ত ইঞ্জিনিয়ারিং, সমস্ত সভ্যতার সাথে এটা সম্পৃক্ত। কারণ রোড ছাড়া, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন ছাড়া আর কোনো কিছু ডেভেলপ করতে পারে না। তুমি যদি একটা প্রজেক্ট করতে যাও, ইন্ডাস্ট্রি করতে যাও, ওখানে মনে করো তুমি ইলেকট্রিক গুডস তৈরি করবে, কিন্তু এটা তো সিভিল ইঞ্জিনিয়ারিং জিনিস না। কিন্তু ওখানে যেতে হলে, মালামাল নিতে হলে, আনতে হলে একটা স্মুথ রোড লাগবে, না হয় আনবেন নেবে কিভাবে? ওইটা ট্রান্সপোর্টেশনের অন্তর্গত। ট্রান্সপোর্টেশন ছাড়া এই জন্য কোনো কিছু ডেভেলপ চিন্তা করা যাবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।